হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্মের লেকচার নাম্বার 23-এ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। একটু আমাকে তোমরা জানাই দিও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা বা সব ওকে আছে কিনা। আমি হ্যাঁ হ্যাঁ আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে। আশা করি তোমাদের এন্ড থেকেও সব ঠিকঠাক মতো আছে। একটু আমাকে জানাই দিও যে সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আজকে আমরা ওই অক্সাইডের জিনিসপত্রগুলো শেষ করব। তারপর হচ্ছে তোমার আমরা পি ব্লক মৌল, এটা আমরা পরে শেষ করে ফেলবো, কেমন? আচ্ছা, হ্যাঁ, ওকে, সব ক্লিয়ার আছে। হ্যাঁ, ওকে, সব ঠিক আছে, আমার এন্ড থেকেও সব ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমরা কিন্তু অক্সাইড নিয়ে আলোচনা টুকিটাকি করছি, বাট আজকে আমরা প্রথমে যেটা আলোচনা করবো যে ডিফারেন্ট টাইপের অক্সাইড আমরা দেখার চেষ্টা করব, অক্সাইডের বিক্রিয়া আমরা দেখার চেষ্টা করব। এরপর আমরা পি ব্লক মৌল পড়বো এবং এনাফ আমরা আজকে প্র্যাকটিস করবো। তো এরপর আমি তোমাকে বইয়ে কতটুকু কি পড়ানো হয়েছে সবই দেখাই দিব হালকা পাতলা। আর শুধু বাকি থাকবে আমাদের ডি ব্লক মৌল আর এফ ব্লক মৌল, যেটা আমরা শেষ দুইটা ক্লাসে শেষ করব। তাহলে চলো আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 23। আমি যেন প্রথম পেজটা ডিলিট করে দিই। হ্যাঁ, তো চলো আমরা শুরু করব যে আমাদের টাইপস অফ অক্সাইড। তো আমরা প্রথমে যেই টাইপের অক্সাইড নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে আমাদের উপধর্মী অক্সাইড। আমি আশা করতেছি তোমরা আগের ক্লাসে সবাই করে আসছো। আগের ক্লাস করা না থাকলে কিন্তু আজকের ক্লাসগুলো তোমার বোঝাটা যথেষ্ট টাফ হবে, কেমন? আচ্ছা, উইকলির গিফট কি তোমাদেরকে পাঠানো হয় নাই? আমি তো অলরেডি আরমান, তারপরে আব্দুল কুদ্দুস, সাগর ভাইয়া, সবাইকে তো আমি বলে দিচ্ছি উইকলি এক্সামে গিফটটা পাঠানোর জন্য। ওরা নিশ্চয়ই তোমাদেরকে পাঠিয়ে দিবে, কেমন? আচ্ছা, দেখো, তাহলে আমরা প্রথমে যেটা ডিসকাশন করব সেটার নাম হচ্ছে আমাদের উপধর্মী অক্সাইড। উপধর্মী অক্সাইড, উপধর্মী অক্সাইডের কাজ কি বা এটা কাকে বলে সব আমরা প্রথমে ডিসকাশন করব, টেনশন নিও না। বাট আমরা প্রথমে আগে জেনে নিব যে কারা কারা উপধর্মী অক্সাইড হিসেবে কাজ করে। কারণ এই কারা কারা কোন অক্সাইড, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, রিটার্নের জন্য। তাহলে আমরা প্রথমে আগে জেনে নিব যে কারা কারা উভধর্মী অক্সাইড, পরে উভধর্মী অক্সাইডের ডেফিনেশন জানবো, বিক্রিয়া দেখবো। আগে জানার চেষ্টা করি কারা কারা উভধর্মী অক্সাইড হিসেবে কাজ করে। এটার জন্য আমাদের একটা ছড়া মনে রাখতে হবে। সেই ছড়াটা হচ্ছে, মনে রাখবা, আজ ফের সবাই, আজ ফের সবাই, আজ ফের সবাই কার ভ্রমণে, কার ভ্রমণে তাস খেললো। আজ ফের সবাই কার ভ্রমণে কি খেললো বলো তো? তাস খেললো, কেমন? তাস খেললো। তারপরে মনে রাখবা, জান সোনা এলো বেবি পালিয়ে গেল। মনে রাখবা, জান সোনা এলো, জান সোনা এলো বেবি পালিয়ে গেল। বেবি পালিয়ে গেল ক্যাডবেরি নিয়ে, পালিয়ে গেল ক্যাডবেরি নিয়ে, ক্যাডবেরি, ক্যাডবেরি নিয়ে। ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগে তোমাকে শেখানোর চেষ্টা করতেছি উদাহরণগুলা, এরপর হচ্ছে আমি তোমাকে দেখাবো বিক্রিয়াগুলা, কেমন? তাহলে কি মনে রাখবা? মনে রাখবা হচ্ছে আজ ফের সবাই, আজ ফের সবাই কার ভ্রমণে তাস খেললো। জান সোনা এলো বেবি পালিয়ে গেল ক্যাডবেরি নিয়ে। তুমি পালাইও না, বেবি পালাইছে, বাট তুমি পালাইও না, কেমন? আচ্ছা দেখো, তুমি ক্লাস করো। দেখো এটা দ্বারা আসলে কি বোঝানো হয় চলো তোমাকে দেখাই। আজ থেকে মনে রাখবা আর্সেনিক 3+। তাহলে আজ থেকে তুমি কি মনে রাখবা? আর্সেনিক 3+। ফের থেকে মনে রাখবা আয়রন 3+। এই দুইটা কি মনে রাখতে পারবা? এই দুইটা কি মনে রাখতে পারবা? দেখো, আজ থেকে মনে রাখবা আর্সেনিক 3+, ফের থেকে মনে রাখবা আয়রন 3+, বা ফেরাস 3+, মানে ফেরিক আয়ন। সবাই থেকে মনে রাখবা Sb3+। সবাই থেকে কি মনে রাখবা? Sb3+। কার থেকে মনে রাখবা ক্রোমিয়াম 3+। কার থেকে কি মনে রাখবা? ক্রোমিয়াম 3+। আর ভ্রমণ থেকে মনে রাখবা ভ্যানাডিয়াম 5+। ভ্রমণ থেকে কি মনে রাখবা? ভ্যানাডিয়াম 5+ মনে রাখবা। তাস থেকে মনে রাখবা টেলুরিয়াম, টেলুরিয়াম 4+। আচ্ছা আমাকে বলো তো, এতটুকু কি তুমি মনে রাখতে পারবা? এই যে দেখো, আজ ফের সবাই কার ভ্রমণে তাস খেললো। তো এখানে আজ থেকে আর্সেনিক 3+, ফের থেকে আয়রন 3+, সবাই থেকে অ্যান্টিমনি 3+, কার থেকে ক্রোমিয়াম 3+, ভ্রমণ থেকে ভ্যানেডিয়াম 5+, আর তাস থেকে টেলুরিয়াম 4+। এরপরে দেখো, জান, এখান থেকে মনে রাখবা জিঙ্ক। সোনা থেকে মনে রাখবা এসএন। এলো থেকে মনে রাখবা অ্যালুমিনিয়াম। তারপরে বেবি থেকে মনে রাখবা বেরিলিয়াম, বেবি থেকে মনে রাখবা বেরিলিয়াম। পালিয়ে থেকে মনে রাখবা লেড। গেলো থেকে মনে রাখবা তোমার এখানে গেলিয়াম, গেলিয়াম। আর ক্যাডবেরি থেকে মনে রাখবো তুমি এখানে ক্যাডমিয়াম বা সিডি। আমাকে একটু করে জানাও যে এইগুলো তুমি মনে রাখতে পারবা কিনা, এই জিনিসপত্রগুলো তুমি মনে রাখতে পারবা কিনা, একটা আমাকে বলো। চ্যাপ্টার 3, ওই এটা কোন অধ্যায় বলে? এটা কোন অধ্যায়? এটা কোন অধ্যায়? তুমি কোন সাইকেলে ভর্তি হয়েছো? তুমি মনে হয় 28 বেচ নাকি 29? তুমি কোন সাইকেলে ভর্তি হয়েছো? তুমি ভর্তি হয়েছো সাইকেল 2-তে। তাহলে মূলের পর্যায়ে চলতেছে এখানে, কেমন? আচ্ছা দেখো দেখো, তাহলে এখন এখানে যদি একটু লক্ষ্য করে দেখো, মনে রাখবা এদের যে অক্সাইডগুলো আছে, অর্থাৎ এই এরা
বা এদের যে অক্সাইডগুলো আছে এরা কি হিসেবে কাজ করবে? উভধর্মী অক্সাইড হিসেবে কাজ করবে। ভাই উভধর্মী অক্সাইডের কাজ কি, বা কারা উভধর্মী অক্সাইড? উভধর্মী তার মানে এদের মধ্যে অম্লধর্মও থাকবে, এদের মধ্যে ক্ষারধর্ম এই প্রপার্টিও থাকবে। তার মানে যখন এরা একটা কোনো অ্যাসিডের সাথে কাজ বিক্রিয়া করবে তখন এরা বেস হিসেবে আচরণ করবে, আবার যদি একটা বেসের সাথে বিক্রিয়া করে তখন এরা অ্যাসিড হিসেবে আচরণ করে। অর্থাৎ উভধর্মী অক্সাইড হচ্ছে এমন অক্সাইড যারা অ্যাসিড ক্ষার দুইজনের সাথে বিক্রিয়া করতে পারে, এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করার সময় তারা ক্ষার হিসেবে আচরণ করে, আর ক্ষারের সাথে বিক্রিয়া করার সময় তারা অম্ল হিসেবে আচরণ করে। এদেরকে আমরা বলি উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড কারা? এদের যে অক্সাইডগুলো থাকবে বা এদের যে অক্সাইডগুলো থাকবে এরা হচ্ছে উভধর্মী অক্সাইড। তাহলে ভাই আপনি এই উপরের গুলার এখানে জারণ মান লিখছেন, কিন্তু নিচের গুলার ক্ষেত্রে কোনো জারণ মান লিখেন নাই। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে দেখো, এদের বেলায় শুধু এই জারণ মান বিশিষ্ট যে অক্সাইডগুলা এগুলোই হবে উভধর্মী অক্সাইড, কিন্তু এদের বেলায় জারণ মানটা ইম্পর্টেন্ট না। এদের অক্সাইড দেখছো, জারণ মান যাই হোক এরা উভধর্মী অক্সাইড হবে। লেড 2+ হোক, লেড 4+ হোক, যাই হোক না কেন এরা উভধর্মী অক্সাইড হবে। এদের বেলায় জারণ মানটা ইম্পর্টেন্ট না, কিন্তু এদের বেলায় এই জারণ মানগুলো ইম্পর্টেন্ট। যেমন Fe2+ এর অক্সাইড এটা কিন্তু উভধর্মী অক্সাইড হবে না, Fe3+ এর অক্সাইড কি হবে? উভধর্মী অক্সাইড হবে। আমাকে একটু করে জানাও যে এতটুকু এখানে বুঝতে পারছো কিনা, এতটুকু এখানে বুঝতে পারছো কিনা, এতটুকু এখানে বুঝতে পারছো কিনা? হ্যাঁ আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। তো চলো ভাই কয়েকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, আসো কয়েকটা চলো উভধর্মী অক্সাইডের এক্সাম্পল দেখার চেষ্টা করি। ধরো তোমাকে এখানে দিল আর্সেনিক অক্সাইড, অর্থাৎ As2O3 দিল। ধরো যাক তোমার এখানে দিল কি As2O3 দিল। তো তুমি প্রথমে আগে চেক করবা আর্সেনিক এখানে আছে, আর্সেনিকের জারণ মান কত? এখানে দেখো +3, তাহলে এটা উভধর্মী অক্সাইড হবে। ধরো তোমাকে বললো লেড অক্সাইড, তাহলে এখন তুমি চেক করো লেডের জারণ, লেডের ক্ষেত্রে কি জারণ মান চেক করার দরকার আছে? না। লেড এখানে দেখছো তার মানে কি বুঝে নিবা এটা হচ্ছে উভধর্মী অক্সাইড হবে, এটা বুঝে নিবা। তারপর ধরো তোমাকে এখানে দিল বেরিলিয়াম অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড দিল, বা ধরো তোমার এখানে দিল জিঙ্ক অক্সাইড, বা ধরো তোমার এখানে দিল লেড PbO2 দিল, কথার কথা। তারপর ধরো তোমার এখানে দিল B2O5 দিল, তারপর ধরো তোমার এখানে Al2O3 দিল। এগুলো সবগুলো কি হবে বলো তো? উভধর্মী অক্সাইড হবে। আমাকে একটু করে জানাও উভধর্মী অক্সাইড চিনতে তোমার কোনো সমস্যা হবে কিনা। তাহলে তুমি একটু আমাকে বলো তো, আমি যদি তোমাকে কোশ্চেন করি FeO এটা কি উভধর্মী অক্সাইড হবে? বলো তো FeO এটা কি উভধর্মী অক্সাইড হবে? FeO বলো তো একটু করে। FeO ফেরাস অক্সাইড এটা কি উভধর্মী অক্সাইড হবে? ফেরাস অক্সাইড উভধর্মী অক্সাইড হবে না। কেন? কারণ ফেরাস অক্সাইডের এখানে Fe2+, আর এদের বেলায় কিন্তু জারণ মানটা ইম্পর্টেন্ট, ওই জারণ মান বিশিষ্ট হইতে হবে। Fe2+ উভধর্মী অক্সাইড হয় না, তাহলে এটা FeO এটা কিন্তু কি হবে না? এটা কিন্তু উভধর্মী অক্সাইড হবে না। FeO এটা কিন্তু কি হবে না? উভধর্মী এই অক্সাইডটা কিন্তু হবে না, এটা মাথায় রাখবা। একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানের মধ্যে শুধুমাত্র S ব্লক মৌল আছে বেরিলিয়াম, বেরিলিয়াম বাদে বাকি কেউ কিন্তু S ব্লক মৌল না। তাহলে S ব্লক মৌল যদি আমরা দেখি চোখে, S ব্লক মৌলের কোনো অক্সাইড আছে? কিসে আছে? S ব্লক মৌলের কোনো অক্সাইড আছে। বেরিলিয়াম বাদে অন্য S ব্লক মৌলের যে কোনো অক্সাইড এরা উভধর্মী অক্সাইড হবে না, সেটা তো আমরা ড্যাম শিওর। কথা বুঝতে পারছো? মানে যদি এরকম হয়, ধরো আমাকে বললো, আমি যদি দেখি যে S ব্লক মৌলের অক্সাইড, S ব্লক মৌলের যে কোনো একটা অক্সাইড ধরো আমাকে দিছে, যে কোনো অক্সাইড, ধরো বেরিলিয়াম বাদে, কে বাদে? বেরিলিয়াম বাদে। তাহলে আমরা কি বুঝে নিব? এটা উভধর্মী অক্সাইড হবে না। এটা কি হবে না? এটা উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড হবে না। এটা কি অক্সাইড হবে সেটা তো আমরা পরে দেখবো, সেটা অম্লধর্মী হবে না ক্ষারধর্মী হবে সেটা আমরা পরে দেখবো। বাট এটা আমরা শিওর S ব্লক মৌল দেখছি বেরিলিয়াম বাদে বাকিরা কেউই কি হবে না? উভধর্মী অক্সাইড হবে না। আমাকে একটু করে জানাও এই পৃষ্ঠাটা এখানে বোঝা গেছে কিনা সবার, এই পৃষ্ঠাটা এখানে সবার বোঝা গেছে কিনা। তাহলে যদি বুঝো তাহলে আমরা নেক্সটে যাই, আসো। যদি বুঝো তাহলে আমরা ধরো নেক্সটে চলে যাবো। আশা করি তুমি বুঝতে পারছো। তা আমাদের কিন্তু প্রথম প্রকারের অক্সাইড দেখা শেষ, আমরা উভধর্মী অক্সাইড দেখলাম। এগুলোর বিক্রিয়া আমরা আগে তোমাকে আমি কোয়েশ্চন সলভ করা শিখাচ্ছি, আগে শিখাচ্ছি যে কোনটা কি অক্সাইড চিনা শিখাচ্ছি, পরে এদের বিক্রিয়াগুলো এরপরে দেখাচ্ছি। এরপর আসলে আমাদের 2 নাম্বার যে অক্সাইডটা আছে এটা ছিল আমাদের প্রথম অক্সাইড, প্রথম ধরনের অক্সাইড। এটা ছিল আমাদের প্রথম ধরনের অক্সাইড। 1 নাম্বার হচ্ছে আমাদের উভধর্মী অক্সাইড ছিল। আমরা 9 ধরনের অক্সাইড পড়বো। সেকেন্ড ধরনের অক্সাইডের নাম হচ্ছে আমাদের নিরপেক্ষ অক্সাইড। সেকেন্ড ধরনের অক্সাইডের নাম কি? নিরপেক্ষ অক্সাইড। দেখো এগুলোর বইয়ে এগুলোর সুন্দর মতো ডেফিনেশন সব দেওয়া আছে। এই ডেফিনেশনগুলো আমি আর লিখে দিচ্ছি না, আমি মুখে মুখে বলে দিচ্ছি। উভধর্মী অক্সাইড এরা কি? এরা অ্যাসিড হিসেবেও কাজ করে না, এরা ক্ষার হিসেবেও কাজ করে না, এরা নিউট্রাল হিসেবে থাকে। এরকম উভধর্মী অক্সাইড আছে কারা? এই যে পানি আছে উভধর্মী অক্সাইড, তারপরে তোমার হচ্ছে কার্বন মনো অক্সাইড, এটা একটা উভধর্মী অক্সাইড। তারপরে তোমার ধরো N2O এটা একটা উভধর্মী অক্সাইড, বা ধরো তোমার হচ্ছে NO এটাও কিন্তু একটা কি বলতো? উভধর্মী অক্সাইড। দেখো এখানে যদি নাইট্রোজেনের জারণ মান হিসাব করো, এখানে নাইট্রোজেনের জারণ মান আসবে +1, এখানে নাইট্রোজেনের জারণ মান আসবে +2। তাহলে নাইট্রোজেনের ক্ষুদ্র জারণ মান বিশিষ্ট যে অক্সাইডগুলো থাকবে, কারণ নাইট্রোজেনের জারণ মান কিন্তু +3, +4, +5 হইতে পারে।
তো ক্ষুদ্র জারণ মান বিশিষ্ট যে অক্সাইডগুলো থাকবে তারা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। এই 4টা নিরপেক্ষ অক্সাইডের উদাহরণগুলো একটু ঠাডা মুখস্থ রাখতে হবে, যে পানি, কার্বন মনোঅক্সাইড, N2O এবং NO, এরা হচ্ছে কি হয়ে থাকে, নিরপেক্ষ অক্সাইড হয়ে থাকে। এরা কি হয়ে থাকে বলতো, নিরপেক্ষ অক্সাইড হয়ে থাকে। আচ্ছা, এইবার আমরা চলো 3 নম্বর জিনিসপত্র নিয়ে আলোচনা করব। আমরা একটু করে চলো দেখবো ধাতুর অক্সাইড। আমরা চলো একটু করে দেখবো ধাতুর অক্সাইড। এটা আমরা একটু দেখা ভালো করে দেখি আসো। আমরা চলো একটু করে দেখবো ধাতুর অক্সাইড, এটা নিয়ে চলো একটু ডিসকাশন করি আসো। দেখো ধাতুর অক্সাইড যেগুলো আছে, ধাতুর অক্সাইড যেগুলো আছে এগুলো 3 প্রকার হইতে পারে। ধাতুর অক্সাইডগুলো এরা 3 প্রকার হইতে পারে। দেখো ভালো করে মনোযোগ দাও। ধাতুর অক্সাইড যেগুলো আছে না, এগুলো 3 প্রকার হইতে পারে। এরা অম্লধর্মী, এরা ক্ষারধর্মী হইতে পারে, এরা ক্ষারধর্মী হইতে পারে, এরা ক্ষারধর্মী হইতে পারে, এরা ক্ষারধর্মী হইতে পারে। আবার ধাতুর অক্সাইডগুলো উভধর্মী হইতে পারে। দেখবো আমি যখন কোয়েশ্চন সলভ করাবো সব ইজি হয়ে গেছে, জাস্ট তুমি একটু ধৈর্য ধরে একটু ক্লাসটা ফলো করতে থাকো, তারপর বুঝবে গেলে কেন পড়াইছি, তারপরে বুঝবে গেলে কেন পড়াইছি। উভধর্মী হইতে পারে, আরেকটা হচ্ছে এরা অম্লধর্মীয় হইতে পারে, অম্লধর্মীয় হইতে পারে। তাহলে আমি বললাম যে ধাতুর অক্সাইডগুলো 3 টাইপের হইতে পারে। একটা কি হইতে পারে বলো তো, একটা হইতে পারে ক্ষারধর্মী, একটা হইতে পারে ক্ষারধর্মী হইতে পারে ধাতুর অক্সাইডগুলো, উভধর্মী হইতে পারে, অম্লধর্মী হইতে পারে। তো কোয়েশ্চন হচ্ছে কখন কোনটা হবে, কোয়েশ্চন হচ্ছে কখন কোনটা হবে, কোয়েশ্চন হচ্ছে কখন কোনটা হবে, কোয়েশ্চন হচ্ছে কখন কোনটা হবে। দেখো ভালো করে বুঝিয়ে আসো। যদি এমন হয় যে অক্সাইডে যে ধাতু আছে, ধাতুটার জারণ মান যদি +1, +2 অথবা +3 থাকে, ধাতুর জারণ মান যদি কত থাকে বলো তো, +1, +2 বা +3 থাকে, ধাতুর জারণ মান যদি কত থাকে, +1, +2 অথবা +3 থাকে, তখন ওই ধাতুর অক্সাইডকে আমরা বলবো, ওই ধাতুর অক্সাইডটা তখন ক্ষারধর্মী হবে। যেমন কীরকম দেখো, যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, ধরো এখানে আমি বললাম Li2O বললাম, বা ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড বললাম, বা ধরো তোমার কাছে এখানে আমি বললাম যে ক্যালসিয়াম অক্সাইড বললাম, তুমি একটু লক্ষ্য করে দেখো তো এখানে এইসব জায়গায়, এইসব জায়গায়, এইসব জায়গায়, এইসব জায়গায় এই যে লিথিয়াম যেটা দেখতেছো, এর জারণ মান কত, এর জারণ মান এখানে +1। ম্যাগনেসিয়াম এর জারণ মান কত, এর জারণ মান এখানে +2। এর জারণ মান এখানে কত বলো তো, +2। বা তুমি এখানে চাইলে এটাও লিখতে পারো যে B2, তুমি এটা দরকার নেই। আচ্ছা দেখো, আর এখানে জারণ মান কত বলো তো, এখানে এখানে জারণ মান কত, এখানে জারণ মানে কিন্তু +2, এখানে জারণ মানে কত বলো তো, +2 হইলো। তাহলে লক্ষ্য করে দেখো এরা হচ্ছে সবাই ধাতু। এই যে লিথিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এই প্রথমের পার্টগুলো ধাতু না সবাই, আর এদের জারণ মান +1, +2, +3 এর মধ্যে যে কোনো একটা। তো এরা এই জন্য কী হবে, এরা হচ্ছে ক্ষারধর্মী অক্সাইড। এরা কী ধরনের অক্সাইড হবে, ক্ষারধর্মী অক্সাইড হবে। আর যদি আমার ধাতুর জারণ মানটা যদি +4 হয়, তাহলে সেটাকে আমরা উভধর্মী অক্সাইড বলবো। যেমন এরকম আছে কে, উভধর্মী অক্সাইড আছে কে, উভধর্মী অক্সাইড আছে তোমার এখানে টাইটানিয়াম অক্সাইড, ধরো TiO2, টাইটানিয়াম অক্সাইড আছে, TiO2 আছে, বা ধরো তোমার হচ্ছে জিরকোনিয়াম অক্সাইড আছে, জিরকোনিয়াম অক্সাইড, এগুলো কি হবে, উভধর্মী অক্সাইড হবে। আর যদি অম্লধর্মী কখন হবে, যদি +5, +6, +7 হয়, এগুলো হবে অম্লধর্মী অক্সাইড। যেমন এদের উদাহরণ কীরকম হইতে পারে দেখো, এগুলো হইতে পারে FeO3, 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 বা ধরো ক্রোমিয়াম O3। তুমি লক্ষ্য করে দেখো এখানেও জারণ মান কত, এখানেও জারণ মান +6, এখানেও জারণ মান কত, +6, এখানে জারণ মান হচ্ছে দেখবা +4, এখানেও দেখবা জারণ মান +4। তাহলে ধাতুর অক্সাইডের ক্ষেত্রে তুমি একটু কেয়ারফুল থাকবা। দেখো সর্বপ্রথম তুমি আগে কি চেক করবা জানো, সর্বপ্রথম আগে চেক করবা সেটা উভধর্মী অক্সাইড কিনা। তো উভধর্মী অক্সাইড তোমাকে শিখাই দিয়েছি কারা কারা। উভধর্মী অক্সাইড যদি না হয়, তারপর দেখবা এটা কি ধাতুর অক্সাইড কিনা। ধাতুর অক্সাইড হইলে সে জারণ মানগুলো তুমি চেক করবা, জারণ মান অনুযায়ী কমেন্ট করবা। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এইবার একটা জিনিস তোমাকে চলো শিখাই দিয়ে আসো, এরপরে যদি আমরা যাই আপনি নেক্সট আলোচনা করি। এটা তো বুঝতে পারছো সবাই যে ধাতুর অক্সাইড দেখছো, তাহলে তুমি চেক করবা যে এখানে জারণ মানগুলো চেক করবা, জারণ মান দেখে তুমি কমেন্ট করবা যে কোন টাইপের অক্সাইড। আচ্ছা, এইবার যদি আমরা নেক্সটে যাই, অম্লধর্মী অক্সাইড যেগুলা, অম্লধর্মী অক্সাইড যেগুলো আছে, অম্লধর্মী যে অক্সাইডগুলো আছে, অম্লধর্মী অক্সাইড এটা 2 প্রকারের হইতে পারে। দেখো অম্লধর্মী অক্সাইডগুলো 2 প্রকারের হইতে পারে। দেখো অম্লধর্মী অক্সাইড কয় প্রকার হইতে পারে, 2 প্রকারের হইতে পারে। প্রথম কথা দেখো, একটা হইতে পারে অপধাতুর অক্সাইড, একটা হইতে পারে কি বলতো, অপধাতুর অক্সাইড, এরাও অম্লধর্মী অক্সাইড হইতে পারে। আরেকটা হইতে পারে, ভালো করে আমাকে আমাকে একটা জিনিস বলতে পারবা, যে নর্মালি এই অধাতুর অক্সাইড যেগুলা, অধাতুর যে অক্সাইডগুলা, অধাতুর অক্সাইডগুলা, অধাতুর অক্সাইড যেগুলো আছে, এরা কিন্তু অম্লধর্মী অক্সাইড হয়। কেন? কারণ দেখবা অধাতুর অক্সাইড যেগুলো, এগুলো পানির সাথে বিক্রিয়া করে তোমার অম্ল তৈরি করে, তাহলে এগুলো অম্লধর্মী অক্সাইড হবে। তাহলে দেখো এখানে তাহলে আমরা জাস্ট, আমি তোমাকে সব সামারি করে দেবো, টেনশন নিও না। দেখো অম্লধর্মী অক্সাইড 2 টাইপের হইতে পারে। অম্লধর্মী অক্সাইড কয় টাইপের হইতে পারে, 2 টাইপের।
অম্লধর্মী অক্সাইড হতে পারে দুই টাইপের, অপধাতুর অক্সাইডগুলো অম্লধর্মী অক্সাইড হবে, আর অধাতুর অক্সাইডগুলোও অম্লধর্মী অক্সাইড হবে। যেমন অধাতুর অক্সাইড কি আছে, ধরো তোমার এখানে বললো B2O3, B2O3, বা ধরো তোমার এখানে বললো কার্বন ডাইঅক্সাইড, বা ধরো বললো N2O5, নাইট্রোজেন N2O5 বললো, বা ধরো তোমার কাছে এখানে দিল NO2, বা ধরো তোমার কাছে এখানে দিল P2O5, মানে যতগুলো অধাতুর অক্সাইড আছে, যতগুলা অধাতুর অক্সাইড আছে, ধরো Cl2O7 বা ধরো N2O3, এগুলো সবগুলো কি হবে, অধাতুর যতগুলো অক্সাইড আছে সবগুলো হবে অম্লধর্মী অক্সাইড। আচ্ছা, অপধাতুর অক্সাইডের মধ্যে কোনটা আছে দেখো তো, অপধাতু কারা, পড়াইছিলাম না 6টা অপধাতু ছিল, ওই যে জি শিগগির আসেন সাবধানে টুলে বসেন। তাহলে এখানে মনে রাখবা, যদি এরকম থাকে ধরো S2O5 দিছো, বা ধরো তোমার কাছে এখানে দিছো Sb2O5, Sb2O5, বা ধরো তোমার কাছে এখানে দিছো জার্মেনিয়াম অক্সাইড, এগুলো কিন্তু তোমার কাছে কি হবে, অম্লধর্মী অক্সাইড হবে। তাহলে এইবার চলো একটু সামারি কলার পালা। সর্বপ্রথম তুমি আগে কি চেক করবা, সর্বপ্রথম চেক করবা সেটা উভধর্মী অক্সাইড কিনা, সেটা কি অক্সাইড কিনা, উভধর্মী অক্সাইড কিনা। ধরো উভধর্মী অক্সাইড যদি হয়ে যায় তাহলে তোমার কাজ তো হয়ে গেছে, আর কিছু চেক করা লাগতেছে না। যদি উভধর্মী অক্সাইড না হয় তখন চেক করবা সেটা কি ধাতুর অক্সাইড কিনা, ধাতুর অক্সাইড এলে এগুলো চেক করবা, আর নিরপেক্ষ অক্সাইডও চেক করবা। যদি দেখো যে না ধাতুরও অক্সাইড না, ধাতুরও অক্সাইড না, আবার উভধর্মী অক্সাইডও না, তখন দেখবা অধাতুর অক্সাইড কিনা, অধাতুর অক্সাইড হলে সেটা অম্লধর্মী অক্সাইড হবে। আবার একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে এখানে আর্সেনিক, এখানে আর্সেনিকের জারণ মান +5, আর্সেনিকের জারণ মান যদি +3 হইতো তাহলে কিন্তু উভধর্মী হইতো, কথাটা বুঝো। আর্সেনিকের জারণ মান যদি +3 হইতো, বা অ্যান্টিমনির জারণ মান যদি +3 হইতো তাহলে কিন্তু উভধর্মী হইতো। তাহলে এখানে কোন অপধাতুর অক্সাইডগুলো আমরা অম্লধর্মী অক্সাইড বলবো, যেগুলা তোমার ধরো অপধাতুর অক্সাইড কিন্তু তারা উভধর্মী না, উভধর্মী না হইলে ওগুলো কি হবে, ওগুলো হবে অম্লধর্মী অক্সাইড। বুঝা গেছে জিনিসটা নাকি বুঝো নাই, মানে জিনিসটা ভালো করে বুঝো। ধরো তোমাকে বললো আর্সেনিকের একটা অক্সাইড, সেটা কি ধরনের অক্সাইড, তো তুমি জানো আর্সেনিক হচ্ছে অপধাতু, তো তুমি আগে চেক করবা অপধাতুর অক্সাইডটা উভধর্মী কিনা, যদি উভধর্মী না হয় তাহলে হবে অম্লধর্মী। ভাই তোমার কাছে একটু প্যাচগোছ লাগতে পারে, দেখবা প্র্যাকটিস করার পরে আর এনাফ তুমি রিভিশন দেওয়ার পরে এগুলো পান্তাভাত হয়ে যাবে। প্রথম দেখাতে আমাদেরও এগুলো কঠিন লাগতো, বাট দেখবা যত তুমি পড়বা তত দেখবা জিনিসগুলো ইজি হয়ে গেছে। আমাকে একটু করে জানাও এগুলো এতটুকু এখানে বুঝতে পারছি কিনা। আমি তোমাকে বলি, তুমি এখানে ইলেকট্রন ত্যাগ গ্রহণ এসব কনসেপ্ট আসিওই না, মানে তুমি জাস্ট এখানে জারণ মান মনে রাখো। এগুলো নাহলে তুমি যত মানে এগুলো ভেজাল্লা জিনিস, তুমি ওগুলোতে যাও না, তুমি এগুলো জাস্ট জারণ মানগুলো মনে রাখো, এগুলো জাস্ট তুমি জারণ মান মনে রাখো। ওকে, আচ্ছা, আশা করি আমরা এতটুকু এখানে তোমাকে বুঝাইতে পারছি, আশা করি তোমাকে এতটুকু এখানে আমি বুঝাইতে পারছি যে কোনটাতে কি হচ্ছে না হচ্ছে। ওকে, আর এখানে দেখো, এখানে কিন্তু নাইট্রোজেনের জারণ মান কত, নাইট্রোজেনের এখানে জারণ মান হচ্ছে +5, এখানে নাইট্রোজেনের জারণ মান +4, এখানে নাইট্রোজেনের জারণ মান +3। তার মানে নাইট্রোজেনের যে যার বড় জারণ সংখ্যা সেগুলো কিন্তু কি হয়, অধাতুর অক্সাইড, ছোট জারণ সংখ্যা হলে এগুলো কিন্তু নিরপেক্ষ অক্সাইড হয়ে থাকে। আমাকে একটু করে জানাও এতটুকু এখানে তোলা হয়েছে কিনা সবার, এতটুকু এখানে কি সবার তোলা হয়েছে জিনিসটা, এতটুকু এখানে সবার তোলা হয়েছে? হ্যাঁ, আশা করি তোলা হয়েছে। তাহলে যদি তোলা হয়ে থাকে তাহলে আমরা চলো নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা যদি 5 নম্বর অক্সাইড দেখতে চাই, 5 নম্বর অক্সাইড দিতে পারে অলরেডি আমাদের কোনটা বলো তো, একটা ওই যে আমাদের পড়ে আসছিলাম পার অক্সাইড, সুপার অক্সাইড, ওগুলো পড়ে আসছিলাম জিনিসগুলো, তাই না? আমরা কি পড়ে আসছি এখানে, আমরা পড়ে আসছি যে আমাদের পার অক্সাইড, ধরো আমরা নর্মাল অক্সাইড পড়ছি, নর্মাল অক্সাইড পড়ছি, নর্মাল অক্সাইড পড়ছি। নর্মাল অক্সাইড কীরকম ছিল মনে আছে? নর্মাল অক্সাইড ছিল এরকম, এই ও এখানে 2- থাকতো, এটা ছিল নর্মাল অক্সাইড। তারপর আমরা পার অক্সাইড পড়ছি, পার অক্সাইড, পার অক্সাইড কীরকম ছিল বলতো, এই যে O2 থাকতো আর এখানে 2- থাকতো। আর এটা আমরা একটা পড়ছি কিন্তু সুপার অক্সাইড, আমরা একটা পড়ছি কিন্তু সুপার অক্সাইড। সুপার অক্সাইড কীরকম, এখানে O2 থাকতো আর এখানে মাইনাস থাকতো। এগুলো নিয়ে আর বেশি আলোচনা করতেছি না। যেমন নর্মাল অক্সাইডের উদাহরণ কীরকম ছিল আমরা এটা গত ক্লাসে দেখে আসছি, Na2O বা তোমার ধরো Li2O, এগুলো ছিল নর্মাল অক্সাইড। আর পার অক্সাইড আবার এছাড়াও ধরো Al2O3, এটাও নর্মাল অক্সাইড, বা ধরো Fe2O3, এগুলো সবাই কি বলতো নর্মাল অক্সাইড ছিল। যেখানে অক্সিজেনের জারণ মান কত, অক্সিজেনের জারণ মান যদি -2 হয়, এখানে কিন্তু সবগুলাতে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত, -2 করে হবে। আচ্ছা, সেমভাবে পার অক্সাইড এগুলোর কি উদাহরণ ছিল দেখো তো, এই যে Na2O2, বা ধরো K2O2, বা ধরো তোমার এখানে হচ্ছে আমাদের আছে এই যে CS2O2, এগুলো ছিল আমাদের এখানে পার অক্সাইডের উদাহরণ। এই জায়গায় যদি আমি তোমার জিজ্ঞেস করি অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত, তুমি বলবা এই জায়গায় হচ্ছে ভাই অক্সিজেনের প্রত্যেকটাতে এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1 করে হবে। তাই না? এগুলো আমরা শিখছি জিনিসগুলো, এটা গত ক্লাসের পড়া।
তারপর ধরো সুপার অক্সাইড, এটা কিরকম ছিল, সুপার অক্সাইডটা কিরকম ছিল, এই ধরো KO2 লিখলা, বা ধরো তুমি এখানে লিখলা হচ্ছে আমাদের এই ক্যালসিয়াম O2 লিখলা, কেমন, ক্যালসিয়াম O2 লিখলা, ওকে, না ক্যালসিয়াম O2 তো এটা পার অক্সাইড হয়ে যাবে, দেখো এই ক্যালসিয়াম O2 না, এখানে ধরো তুমি সিজিয়াম O2 লিখো, ওকে এরকম, ওকে সিজিয়াম O2 লিখো, তাহলে হচ্ছে ওকে। তাহলে এখানে তুমি লক্ষ্য করে দেখো, এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত করে হয়, সুপার অক্সাইডে -1/2 করে হয়, সুপার অক্সাইডে কত করে হয় বলো তো, -1/2 করে হয়। এটা ছিল আমাদের 5 নম্বর অক্সাইড, এটা হচ্ছে আমার 6 নম্বর অক্সাইড, এটা আমাদের 7 নম্বর অক্সাইড। বুঝতে পারছো সবাই নাকি বুঝো নাই? দেখো প্রথম চারটা কোনটা কোনটা, একটা হচ্ছে উভধর্মী, অম্লধর্মী, ক্ষারধর্মী, নিরপেক্ষ, চারটা অক্সাইড চলে গেছে। এরপর হচ্ছে নর্মাল, পার অক্সাইড, সুপার অক্সাইড। ক্লিয়ার সবার নাকি বুঝো নাই? বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা। এরপরে দেখো 8 নাম্বার, 8 নাম্বার দুইটা আছে দেখো, একটা আছে, একটাকে আমরা বলি পলি অক্সাইড, একটাকে আমরা বলি পলি অক্সাইড, পলি অক্সাইড। এগুলো একটু কম ইম্পর্টেন্ট, এগুলো ডাইরেক্ট উদাহরণ মনে রাখলেই হয়। একটা হচ্ছে আমাদের পলি অক্সাইড আছে, আর আরেকটা আছে আমাদের সাব অক্সাইড, আরেকটা আছে আমাদের সাব অক্সাইড, সাব অক্সাইড। এগুলো হচ্ছে বিশেষ টাইপের অক্সাইড। এগুলো কি টাইপের অক্সাইড, বিশেষ টাইপের অক্সাইড, এগুলো হচ্ছে বিশেষ টাইপের অক্সাইড। একটা আছে আমাদের পলি অক্সাইড, দেখো একটা আছে কি, একটা আছে পলি অক্সাইড, একটা আছে সাব অক্সাইড। দেখো পলি অক্সাইড মানে কি জানো, আমি তোমার বলি, ধরো লেডের নর্মাল অক্সাইড হচ্ছে লেড অক্সাইড, চিন্তা করে দেখো, লেডের নর্মাল অক্সাইডের সংকেত কি বলতে পারবা কেউ, লেডের নর্মাল অক্সাইডের সংকেত কি, লেডের নর্মাল অক্সাইডের সংকেত হচ্ছে লেড অক্সাইড, বা ম্যাঙ্গানিজের নর্মাল অক্সাইডের সংকেত হচ্ছে MnO। এখন নর্মাল অক্সাইড থেকে, তার মানে নর্মালি একটা লেড একটা অক্সিজেনের সাথে যুক্ত থাকে, একটা ম্যাঙ্গানিজ একটা অক্সিজেনের সাথে যুক্ত থাকে। পলি অক্সাইড মানে কি, পলি কথাটার অর্থ কি, বেশি। তো নর্মাল অক্সাইড থেকে যদি বেশি অক্সিজেন সাথে যুক্ত থাকে, ধরো এমন যদি হয় PbO2 হয়ে গেল, তার মানে নর্মালি তো লেড একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়, বাট এমন যদি হয় যে এখানে বেশি অক্সিজেনের সাথে কানেক্টেড, কার সাথে কানেক্টেড, বেশি অক্সিজেনের সাথে কানেক্টেড, তাহলে এই যে লেড অক্সাইড দেখতেছো তুমি PbO2, এটাকে তখন আমরা বলবো পলি অক্সাইড। বা ধরো MnO2, এগুলো হচ্ছে পলি অক্সাইডের উদাহরণ। বেশি অক্সিজেনের সাথে কানেক্টেড থাকলে এগুলোকে আমরা বলি, যদি বেশি অক্সিজেনের সাথে কানেক্টেড থাকে তাহলে এটাকে আমরা বলি পলি অক্সাইড। মানে যতটুকু থাকতে পারে তার থেকে যদি বেশি অক্সিজেনের সাথে কানেক্ট থাকে তাহলে সেটাকে আমরা বলি পলি অক্সাইড। তাহলে পলি অক্সাইডের উদাহরণ হচ্ছে এরা, এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ। আমাকে একটু জানাও তো, পলি অক্সাইডটা কি তুমি বুঝতে পারছো ভাই, পলি অক্সাইডটা, হ্যাঁ পলি অক্সাইডটা কি বুঝতে পারছো, পলি অক্সাইডটা, পলি অক্সাইডটা কি বোঝা গেছে? মানে এগুলোকে তুমি পার অক্সাইড বলিও না, কারণ পার অক্সাইডে কিছু কাহিনী আছে, ওগুলোতে আমরা যাচ্ছি না। এখানে পার অক্সাইডে কিছু কাহিনী আছে, পার অক্সাইডের সাথে এগুলো কিছু ভিন্নতা আছে, পানির সাথে বিক্রিয়া করা টরা নিয়ে। তো ওইখানে আমরা যাচ্ছি না, ওইসব আলোচনায় যাচ্ছি না, কারণ ওইসব আলোচনায় গেলে আমরা ডিফারেন্ট ডিরেকশনে চলে যাবো পড়াশোনার। জাস্ট তুমি এতটুকু জেনে রাখো, এগুলো পার অক্সাইড না, মানে এগুলো হচ্ছে পলি অক্সাইড, এখানে পানির সাথে বিক্রিয়ার কিছু কাহিনী আছে, বুঝছো, ওইখানে আমরা যাচ্ছি না। তাহলে মনে রাখবা যে নর্মালি, নর্মালি এই যে পার অক্সাইড বলো, পার অক্সাইড বলো বা সুপার অক্সাইড বলো, পার অক্সাইড সুপার অক্সাইড এগুলো নর্মালি এস ব্লকের মৌলগুলো তৈরি করে, এস ব্লক ছাড়াও কিছু অন্য ডি ব্লকের মৌলও তৈরি করে, বাট মেজরিটি টাইমে এস ব্লক মৌলগুলাই এই যে পার অক্সাইড সুপার অক্সাইড এগুলো ফর্ম করে। ডি ব্লক জটিল যৌগ এরাও তৈরি, জটিল যৌগের এখানেও তৈরি হতে পারে, বাট নর্মালি সুপার অক্সাইড পার অক্সাইডগুলো এস ব্লকের মৌলগুলাই তৈরি করে থাকে, বাট এছাড়াও পারে অন্য অন্য ব্লকগুলোও পারে, কেমন। আচ্ছা, আর এখানে জাস্ট দুইটা স্পেশাল উদাহরণ মনে রাখবা পলি অক্সাইডের, একটা হচ্ছে PbO2, একটা হচ্ছে MnO2। তাহলে পলি অক্সাইডের উদাহরণ কারা কারা, এই দুইটাই পরীক্ষায় আসে, PbO2 আর MnO2, ঠাড়া মুখস্থ রাখো এটা। বাট এমনি রিজনটা কি, এটাকে পলি অক্সাইড কেন বলে, কারণ নর্মাল অক্সাইড থেকে যদি বেশি অক্সিজেনের সাথে কানেক্টেড থাকে সেটাকে আমরা বলি পলি অক্সাইড। আচ্ছা এবার আসি সাব অক্সাইড। সাব অক্সাইড মানে কি জানো, নর্মালি, নর্মালি একটা লেড, একটা লেড একটা অক্সিজেনের সাথে কানেক্ট হয়, নর্মালি একটা লেড একটা অক্সিজেনের সাথে কানেক্ট হয়। আচ্ছা এমন যদি করি যে কম পরিমাণ অক্সিজেনের সাথে কানেক্ট করাই দিই, ধরো এরকম হইলো যে দুইটা লেড একটা অক্সিজেনের সাথে কানেক্টেড, তখন এটাকে আমরা বলি সাব অক্সাইড, তখন এটাকে আমরা বলি সাব অক্সাইড। তাহলে যদি কম অক্সিজেনের সাথে কানেক্ট থাকে, মানে ভালো করে বুঝো, নর্মাল অক্সাইড মানে ধরো আগে একটা লেড একটা অক্সিজেনের সাথে কানেক্ট হইতো, বাট এবার দুইটা লেড মিলে একটা অক্সিজেনকে পাচ্ছে, তো কম অক্সিজেনকে পাচ্ছে না, মানে অ্যাভারেজে হিসাব করলে, তাহলে এইটাকে আমরা বলি তখন সাব অক্সাইড। তাহলে পলি অক্সাইড আর সাব অক্সাইডের মধ্যে পার্থক্য বুঝতে পারছো, পলি অক্সাইড আর সাব অক্সাইডের মধ্যে পার্থক্য বুঝতে পারছো, একটু আমাকে জানাবা পলি অক্সাইড আর সাব অক্সাইডের মধ্যে পার্থক্য বুঝতে পারছো কিনা। এগুলো মনে রাখার, হ্যাঁ মনে রাখার টেকনিক কি, এই যে দেখো সর্বপ্রথম তুমি আগে চেক করবো, দেখো আমি উদাহরণ করলে তোমার দেখবো সব সলভ হয়ে গেছে, মনে রাখতে পারবা কেমনে সব দেখাই দিব। প্রথমে তুমি আগে চেক করবো অবধর্মী অক্সাইড, পরে চেক করবে এগুলা, আর এগুলা তুমি এই উদাহরণগুলা দুইটা দুইটা উদাহরণ এখানে আছে, একটা উদাহরণ এখানে আছে, ডাইরেক্ট এগুলো মনে রাখবা, দুই একটা জিনিস একটু মুখস্থ রাখতেই হবে তোমাকে, ঠিক আছে, ওকে।
আমি তোমাকে দেখবা যখন আমি তোমাকে জিনিসপত্র সলভ করাবো, কোয়েশ্চন সলভ করাবো, তখন দেখবে এগুলো পান্তাভাত হয়ে গেছে। আচ্ছা, এরপরে আরেকটা বিশেষ অক্সাইড যেটা, সেটার নাম হচ্ছে আমাদের মিশ্র অক্সাইড। এরপরে যেটা অক্সাইডটা আছে আমাদের 9 নম্বর অক্সাইড, এটাকে আমরা বলি মিশ্র অক্সাইড। 9 নম্বর অক্সাইড যেটা, 9 নম্বর অক্সাইড, এটাকে আমরা বলতে পারি মিশ্র অক্সাইড। মিশ্র অক্সাইড, মিশ্র অক্সাইড মানে কি? এমন অক্সাইড যেটা আসলে দুইটা অক্সাইড যৌগের মিশ্রণে গঠিত। এমন অক্সাইড যেটা আসলে দুই বা ততোধিক অক্সাইডের মিশ্রণে গঠিত। যেমন কি হইতে পারে দেখো, ধরো আমাকে বললো Fe3O4, Fe3O4 এটা একটা মিশ্র অক্সাইড। Fe3O4 এটা একটা কি অক্সাইড? এটা একটা মিশ্র অক্সাইড। কেন কেন মিশ্র অক্সাইড Fe3O4টা? কারণ এই Fe3O4টা দুইটা অক্সাইড নিয়ে গঠিত। একটা হচ্ছে FeO আর আরেকটা হচ্ছে এখানে আছে Fe2O3। তুমি যদি এই দুটো অক্সাইডকে জোড়া লাগাও, FeO আর Fe2O3 কে জোড়া লাগাও, তাহলে তুমি Fe3O4 পাবা। তাহলে এই Fe3O4টা দুইটা অক্সাইড নিয়ে গঠিত, তো এই Fe3O4 কে আমরা কি বলবো? মিশ্র অক্সাইড বলবো। যেমন তোমার আছে এখানে সেম ভাবে Mn3O4, Mn3O4, Mn3O4 ও দুইটা অক্সাইড নিয়ে গঠিত। একটা হইতে পারে তোমার কাছে এখানে MnO2, একটা হইতে পারে এখানে MnO2, আরেকটা হইতে পারে 2 মোল Mn অক্সাইড। 2 মোল Mn অক্সাইড মানে MnO আর একটা যদি MnO2 কে যোগ করো, তাহলে তুমি অ্যাকচুয়ালি Mn3O4 পাবা। তাহলে Mn3O4 কিন্তু একটা মিশ্র অক্সাইড। সেম ভাবে আরেকটা মিশ্র অক্সাইড হতে পারে কোনটা? Pb3O4, Pb3O4, Pb3O4 কিভাবে? সেম এটা, Pb3O4 সেম। তো তুমি যদি কি করো, এখানে একটা PbO2 কে নাও, PbO2 কে নাও, আর যদি 2 মোল PbO কে যুক্ত করো, তাহলেই তুমি এখানে Pb3O4 পাবা। তাহলে মিশ্র অক্সাইডের ডেফিনেশন কি? যে সকল অক্সাইড একাধিক অক্সাইডের সমন্বয়ে গঠিত, তাদেরকে বলি আমরা মিশ্র অক্সাইড। আমাকে একটু করে জানাও এই অংশগুলো তুমি, আমাদের টাইপস অফ অক্সাইড শেষ, আমরা এখন অক্সাইড যোগের বিক্রিয়া দেখব। এগুলো তুমি বুঝতে পারছো কিনা সবাই? এই বিষয়টা একটু তোলা হইলে আমাকে বলো, এরপর আমি এখন অক্সাইড যোগের বিক্রিয়া তোমাকে দেখাবো। খুব গুরুত্বপূর্ণ অক্সাইডগুলা, অক্সাইড বাদ দেওয়া যাবেই না। আমাকে একটু তোমরা জানাও যে এতটুকু তুমি বুঝতে পারছো কিনা। দেখবা প্র্যাকটিস করলে এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিস করলে এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা দেখবো এখন অক্সাইড যোগের বিক্রিয়া। আমরা এখন দেখব অক্সাইড যোগের বিক্রিয়া। প্রথমে দেখো আমরা দেখব যদি আমাদের কি থাকে এখানে, আমাদের যদি ফার্স্টে আমরা কয়েকটা রুলস মনে রাখবো। দেখো কয়েকটা রুল মনে রাখবো, রুল। আচ্ছা, প্রথমে একটু করে ক্লিয়ার করি। তুমি যদি এটা অম্লধর্মী অক্সাইডকে নাও, তুমি যদি এটা কাকে নাও? অম্লধর্মী অক্সাইডকে নাও, তাহলে এর সাথে তুমি যদি পানিকে বিক্রিয়া করাও, যেহেতু এটা অম্লধর্মী অক্সাইড, তাহলে পানিকে বিক্রিয়া করে সে কি তৈরি করবে? পানির সাথে বিক্রিয়া করে সে অ্যাসিড তৈরি করবে। পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে সে, বলো তো? অ্যাসিড তৈরি করবে। মানে অম্লধর্মী অক্সাইডের ডেফিনেশনটা তুমি দুইভাবে দিতে পারো। অম্লধর্মী অক্সাইডের ডেফিনেশনটা বা সংজ্ঞাটা তুমি দুইভাবে দিতে পারো। একটা হচ্ছে এরকম যে সকল অক্সাইডকে পানির সাথে বিক্রিয়া করানো হলে তারা অ্যাসিড উৎপন্ন করে, তাদেরকে আমরা বলি অম্লধর্মী অক্সাইড। অথবা যে সকল অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করতে পারে, তাদেরকে আমরা বলি অম্লধর্মী অক্সাইড। মানে দুইভাবে ডেফিনেশন দিতে পারে, মানে এটা বেসের সাথে বিক্রিয়া করবে বা এটা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করবে, এভাবেও লিখতে পারি জিনিসটা। আচ্ছা, তো এদের বিক্রিয়ার একটা রুলস আছে, এদের বিক্রিয়ার একটা রুলস আছে। সেই রুলগুলো কি? দেখো 3টা রুল আছে। দেখো 3টা রুল আছে। রুলটা হচ্ছে এরকম, মনে রাখবা। দেখো নাম্বার 1 রুল, ধরো আমার যদি কি হয়, অক্সিডেশন নাম্বার এটা যদি, ভাই সব উদাহরণ দিয়ে দেখাই দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। অক্সিডেশন নাম্বার যদি জোর হয়, আবার গ্রুপ নাম্বারও যদি জোর হয়, অক্সিডেশন নাম্বারও জোর আবার গ্রুপ নাম্বারও যদি জোর হয়, তাহলে একটা জিনিস মনে রাখবা যে বিক্রিয়ার পরে, মনে রাখবা বিক্রিয়ার পরে অক্সিডেশন নাম্বার সেম থাকে। কি মনে রাখবো আমরা? বিক্রিয়ার পর অক্সিডেশন নাম্বার সেম থাকবে, সেম থাকবে। তাহলে কি মনে রাখবো আমরা? যদি আমার কাছে কি হয় যে অক্সিডেশন নাম্বার যদি জোর হয়, গ্রুপ সংখ্যাও যদি জোর হয়, মানে জোর যদি থাকে, তাহলে বিক্রিয়ার পরে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় না। ভাই কি বলতেছেন কিছুই বুঝতেছি না, উদাহরণ দিয়ে দেখাবো, টেনশন নিও না। 2 নাম্বার রুল মনে রাখো। দেখো যদি অক্সিডেশন নাম্বার বিজোড় হয়, যদি অক্সিডেশন নাম্বার কি হয়? বিজোড় হয়, গ্রুপ সংখ্যাটাও যদি তোমার বিজোড় হয়, গ্রুপ সংখ্যা যদি বিজোড় হয়, মানে জোর অথবা বিজোড়, তাও মনে রাখবা বিক্রিয়ার পর অক্সিডেশন নাম্বার সেম থাকবে। অক্সিডেশন নাম্বারে কোনো ধরনের চেঞ্জ আসবে না, অক্সিডেশন নাম্বারে কোনো ধরনের কি আসবে না? চেঞ্জ আসবে না। বাট ঝামেলাটা কখন হবে? ঝামেলাটা হবে যদি যে কোনো একজন জোর হয়, অক্সিডেশন নাম্বার অথবা গ্রুপের মধ্যে যে কোনো একজন জোর, অপরটি বিজোড়। অপরটি যদি কি হয় বলতো? বিজোড় হয়, তখনই ঝামেলা আসবে। তখন একটা বিশেষ বিক্রিয়া ঘটে, সেই বিশেষ বিক্রিয়ার নাম হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। সেই বিশেষ বিক্রিয়ার নাম হচ্ছে কি বিক্রিয়া? অসামঞ্জস্য বিক্রিয়া। দেখো এটা ঘটবে। ভাই কিচ্ছু বুঝতেছি না, তোমাকে দেখো বোঝানো শুরুই করি নাই।
তুমি জাস্ট একটু করে লিখতে থাকো আগে, আমি তোমাকে বুঝাই দিব সব কিছু। দেখো বললাম যদি অক্সিডেশন নাম্বার আর গ্রুপ সংখ্যা দুটো যদি জোর জোর অথবা বিজোর বিজোর হয় তাহলে কিন্তু কোনো ধরনের প্রবলেম নাই। প্রবলেমটা তখনই আসে যদি একটা জোর একটা বিজোর হয়, সেক্ষেত্রে একটা বিশেষ বিক্রিয়া ঘটে যেটাকে আমরা বলি অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে আমরা এই তিনটা জিনিস একটু মুখস্থ রাখতে পারবো না বা একটু মনে রাখতে পারবো না? দেখো জোর জোর অথবা বিজোর বিজোর, কোনো প্রবলেম নাই, প্রবলেমটা হয় একটা জোর একটা বিজোরে। তো চলো এটা দ্বারা আসলে কি বুঝাচ্ছি আমি তোমাকে একটু করে দেখাই। ধরো আমাকে বললো তুমি একটা রিয়াকশন সলভ করো, সেটা কোন রিয়াকশন? ধরো আমাকে বললো একটা রিয়াকশন সলভ করো, সেই রিয়াকশনটা ধরো আমাকে এখানে দিল, আমাকে দিল ধরো দেখ সালফার ডাইঅক্সাইড, আমাকে দিল এখানে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের সাথে ধরো যাক আমাকে পানিকে বিক্রিয়া করাইতে বললো। সালফার ডাইঅক্সাইড আর পানিকে বিক্রিয়া করলে কি তৈরি হবে জিজ্ঞেস করলো। সালফার ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে কি তৈরি হবে জিজ্ঞেস করলো। আমাকে একটু তুমি বলো তো সালফার ডাইঅক্সাইডে সালফারের এই যে গ্রুপ সংখ্যা কত? সালফারের গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা হচ্ছে 16। আচ্ছা এখানে সালফারের জারণ মান কত? জারণ মান হচ্ছে +4। দেখো সালফারের গ্রুপ সংখ্যা হচ্ছে 16, সালফারের জারণ মান হচ্ছে +4, তাহলে দুইটাই কি জোর না? তাহলে এমন অ্যাসিড তৈরি হবে যেইখানে এই সালফারের জারণ মান +4 থাকবে। কথাটা ভালো করে বুঝো, কথাটা ভালো করে বুঝো। যেহেতু সালফারের এখানে গ্রুপ সংখ্যাও জোর আবার জারণ মানও জোর, তাহলে এমন অ্যাসিড তৈরি হবে যেখানে সালফারের জারণ মান +4 থাকবে। এটাই বলতেছে বিক্রিয়ার পর অক্সিডেশন নাম্বার সেম থাকবে। তাহলে বলো তো সালফারের কোন অ্যাসিডে জারণ মান +4 হয়? H2SO3। তাহলে কি হবে বলো তো এখানে? H2SO3 হবে। দেখো এখানেও সালফারের জারণ মান কত? এই জায়গাতেও সালফারের জারণ মান +4 হবে। দেখো এটা বুঝতে পারছো কিনা বলো, এটা বুঝতে পারছো কিনা তুমি? এটা দেখো বুঝতে পারছো কিনা, এটা কি বোঝা গেছে সবার? যেমন দেখো আমাকে যদি বলতো এখানে সালফার ট্রাইঅক্সাইড আছে, ধরো আমাকে বললো এখানে SO3 আছে, ধরো আমাকে এখানে কি বললো, আমাকে এখানে বললো SO3 নিছো, ধরো তুমি SO3 নিছো আর সাথে তুমি এখানে পানিকে বিক্রিয়া করাইছো, এবার কি তৈরি হবে জিজ্ঞেস করছে? পানিকে বিক্রিয়া করাইছো, দেখো এবার কি হবে। তাহলে তুমি বলো এখানে সালফারের গ্রুপ সংখ্যা কত? তুমি বলবো যে ভাই সালফারের গ্রুপ সংখ্যা হচ্ছে, গ্রুপ সংখ্যা এখানে 16। এই যোগে সালফারের জারণ মান কত? এই যোগে সালফারের জারণ মান হচ্ছে +6। তাহলে এমন একটা অ্যাসিড তৈরি হবে যেখানে সালফারের জারণ মান +6 থাকবে। তাহলে তুমি বলো সালফারের কোন অ্যাসিডে জারণ মান +6 থাকে? H2SO4। তাহলে কি হবে এখানে? H2SO4 তৈরি হবে। তাহলে এখানে দেখো সালফারের জারণ মান +6। আমাকে একটু জানাও এই জিনিসটা এখানে তুমি বুঝতে পারছো কিনা, এই জিনিসটা তুমি এখানে বুঝতে পারছো কিনা, এই জিনিসটা তুমি এখানে বুঝতে পারছো কিনা? হ্যাঁ আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা যদি বুঝো তাহলে আমরা চলো আরেকটু ফার্দার আগাই। এটা কি সবার তোলা হয়েছে? আশা করি তোলা হয়েছে সবার। তাহলে চলো আমরা আরেকটু কয়েকটা উদাহরণ দেখে আসো। ধরো আমাকে বললো N2O3, আমাকে বললো N2O3, আমাকে বললো N2O3, N2O3 নিছো, এটার সাথে তুমি পানিকে বিক্রিয়া করাচ্ছ, তাহলে কি তৈরি হবে জিজ্ঞেস করছে? কি তৈরি হবে জিজ্ঞেস করছে। এবার বলো নাইট্রোজেনের গ্রুপ সংখ্যা কত? নাইট্রোজেনের গ্রুপ সংখ্যা কত? তুমি বলবা যে ভাই নাইট্রোজেনের গ্রুপ সংখ্যা তো 15। অন্যদিকে নাইট্রোজেনের জারণ মান কত এখানে বলো তো? নাইট্রোজেনের জারণ মান এখানে +3 আসবে না? তুমি লক্ষ্য করে দেখো এখানে নাইট্রোজেনের জারণ মান কত আসবে? তুমি 2x = 6 পাবা, তাহলে +3 আসবে। তাহলে দেখো ভাই এটাও বিজোড় এটাও বিজোড়, তাহলে বিজোড় বিজোড় হলে কি গ্রুপ সংখ্যা অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে না? তাহলে এমন অ্যাসিড তৈরি হবে যেখানে নাইট্রোজেনের জারণ মান কত? +3। এখন নাইট্রোজেনের জারণ মান +3 হলে অ্যাসিড কোনটা আছে? HNO2 আছে। কি আছে বলো তো এখানে? এখানে তৈরি হবে HNO2 হবে। তো এখানে সমতা করতে গেলে দেখবা 2 মোল আসবে, বুঝছো? সমতা যদি করো তাহলে এখানে দেখবা 2 মোল আসবে। সমতা করার দরকার নাই, আর তুমি সমতা করা ছাড়াই আমি লিখলাম। তাহলে এমন অ্যাসিড তৈরি হবে যেখানে জারণ মান থাকবে +3। আমাকে একটু করে জানাও এই জিনিস তুমি বুঝতে পারছো কিনা, এই জিনিস তুমি বুঝতে পারছো কিনা। এরকম কিন্তু বিক্রিয়া থাকবে। সমতা না করলে কোনো প্রবলেম হবে না, সমতা না করলে কোনো প্রবলেম হবে না। এখানে তোমাকে আলটিমেটলি জিজ্ঞেস করবে কি প্রোডাক্ট তৈরি হবে, প্রোডাক্টটা ইম্পর্টেন্ট। বাট সমতা করা তো ভালো, সমতা করতে তুমি ইজিলি পারবা, সমতা করতে তুমি ইজিলি পারবা। ওকে, সমতা করতে তুমি ইজিলি পারবা। তো যাই হোক চলো আমরা নেক্সটে চলে যাই। আসো নেক্সটে যদি আমরা দেখার চেষ্টা করি, ধরো যাক আমাকে যদি N2O5 দে, ধরো আমাকে বললো N2O5, ধরো আমাকে বললো N2O5 দিল, দেওয়ার পরে বললো পানির সাথে বিক্রিয়া করাও, তাহলে কি তৈরি হবে বলো? N2O5 কে পানির সাথে বিক্রিয়া করাও, তাহলে কি তৈরি হবে বলো? তাহলে কি তৈরি হবে বলো? এখন তুমি জানো এখানে নাইট্রোজেনের, তুমি যদি লক্ষ্য আচ্ছা ফার্স্টে আগে চেক করতে হবে কিন্তু কোন ধরনের অক্সাইড। দেখো এটা হচ্ছে অধাতু। তো অধাতুর অক্সাইডগুলো কি হয়ে থাকে? যদি নাইট্রোজেনের জারণ বেশি তাহলে অম্লধর্মী অক্সাইড হবে। তাহলে এখানে গ্রুপ সংখ্যা কত হবে বলো তো? গ্রুপ সংখ্যা হচ্ছে এখানে 15, আর এখানে জারণ মান কত? এটার জারণ মান হচ্ছে +5। তো এটাও বিজোড় এটাও বিজোড়, তাহলে এমন অ্যাসিড তৈরি হবে
যেখানে কি নাইট্রোজেনের জারণ মান +5 থাকবে। তো নাইট্রোজেনের জারণ মান +5 আছে কোন অ্যাসিডে বলো তো? নাইট্রিক অ্যাসিডে বা HNO3 তে। HNO3 তে দেখো এখানে নাইট্রোজেনের জারণ মান কত? নাইট্রোজেনের জারণ মান এখানে +5 হয়েছে। ওকে, আশা করি এই জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছো। এই জিনিসটা কারো এখানে বুঝতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো এইবার আসি আরেকটাতে। ধরো আমাকে বললো 2 মোল, ধরো এখানে আমাকে বললো NO2 নিছো, NO2। ধরো আমাকে এখানে কি বললো, তুমি এখানে NO2 নিছো, NO2 নিছো বা N2O4 নিছো, যাকেই তুমি নাও। N2O4 নিতে পারো, NO2 নিতে পারো। এটাকে তুমি যদি পানির সাথে বিক্রিয়া করাও তাহলে কি হবে সেটা তোমার জিজ্ঞেস করছে। যদি তুমি এটাকে পানির সাথে বিক্রিয়া করো, মনোযোগ দাও। তাহলে এখানে তুমি কাকে নিছো? NO2 কে নিছো, বা N2O4 নিতে পারতা, কোনো সমস্যা নেই। তাহলে এখানে তুমি বলো নাইট্রোজেনের গ্রুপ সংখ্যা কত? এবার গ্রুপ সংখ্যা হচ্ছে এখানে 15, কিন্তু এখানে জারণ মান কত হয়ে গেল বলো তো? +4 হয়ে গেছে না? তাহলে এবার তুমি বলো একটা একটা বিজোড় হয়ে গেছে, একটা জোড় হয়ে গেছে, যে কোনো একটা জোড়, যে কোনো একটা যদি বিজোড় হয় তাহলে এখানে একটা অসামঞ্জস্য বিক্রিয়া হবে। তাহলে এখানে কোন বিক্রিয়া হবে বলো তো? অসামঞ্জস্য বিক্রিয়া হবে। আচ্ছা, তোমরা কি অসামঞ্জস্য বিক্রিয়া মানে জানো? কেউ কি কখনো 9-10-এও ডিসপ্রপোর্শন রিয়াকশন বা অসামঞ্জস্য বিক্রিয়া এটা সম্পর্কে কখনো পড়ছো? অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন রিয়াকশন এটা নিয়ে তোমরা 9-10-এ কখনো পড়ছো? 9-10-এ তোমরা কখনো পড়াশোনা করছো অসামঞ্জস্য বিক্রিয়া নিয়ে? অসামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া যেই যোগে কোনো এক, মানে যেই বিক্রিয়ায় কোনো একটা উপাদানের একই সাথে জারণও হবে, আরেকটাতে বিজারণ হবে। জারণ বিজারণ মানে একটা জিনিসেরই জারণ একবার হবে, জারণ হয়ে একটা প্রোডাক্ট তৈরি করবে, বিজারণ হয়ে আরেকটা প্রোডাক্ট তৈরি করবে। বুঝতে পারতেছো? দেখো ভালো করে দেখে আসো। দেখো এখানে কি তৈরি হবে জানো? এখানে NO2 আছে না? তাহলে এখানে আছে কত? এটা জারণ মান হচ্ছে +4 আছে। এখন একটা জিনিস আমাকে বলো, +4 থেকে বড় এরকম জারণ মান নাইট্রোজেনের কত হইতে পারে? +5 হইতে পারে। আবার +4 থেকে ছোট, ইমিডিয়েট ছোট এরকম জারণ মান কত হইতে পারে? +3 হইতে পারে। তখন এখানে আসলে দুইটা অ্যাসিড তৈরি হয়। একটা এমন অ্যাসিড তৈরি হবে যার জারণ মান +3, যার জারণ মান এখানে +3। আবার এমন অ্যাসিড তৈরি হবে একই সাথে যার জারণ মান এখানে +5। এটা হওয়াতে কি হয়েছে আমি তোমাকে একটু করে বুঝাই বলি। এটা হওয়াতে কি হয়েছে একটু তোমাকে আমি বুঝাই বলি। দেখো যখনই +4 থেকে +3 হয়, যখনই কি হয় +4 থেকে +3 হয়, বলতে পারবে এখানে জারণ হয়েছে না বিজারণ হয়েছে? +4 থেকে যখন +3 হয়, কেউ কি জানো এখানে কি হয়েছে, জারণ নাকি বিজারণ? জোর বিজোর কি জারণ মান দিয়ে বুঝবো? হ্যাঁ, জোর বিজোর জারণ মান দিয়ে বুঝবো। তুমি এটা কি জানো এখানে কি জারণ হয়েছে না? একটা আমি জিনিস তোমাকে বুঝাই বলি। জারণ মানে কি? জারণ মানে ইলেকট্রন ছাড়ন। জারণ বিক্রিয়া মানে এখানে কি ইলেকট্রন, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো পরিমাণগুলোতে, বাট হালকা আইডিয়া তোমাকে দিচ্ছে। আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। তাহলে তুমি এখানে লক্ষ্য করে দেখো এখানে কি হয়েছে? +4 মানে কি? আগে 4টে ইলেকট্রনের অভাব ছিল। +3 মানে কি? এখন 3টে ইলেকট্রনের অভাব আছে। তাহলে আগে 4টার অভাব ছিল, এখন 3টার অভাব আছে, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করছো। তো ইলেকট্রন গ্রহণ করলে সেটা কোন বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে কিন্তু বিজারণ হয়েছে, এখানে বিজারণ হয়েছে। আবার দেখো যখনই তুমি এই যে +4 থেকে +5 করলা, এখানে কি হয়েছে বলো তো? +4 মানে কি? 4টে ইলেকট্রনের অভাব বা 4 জনের অভাব। +5 মানে কি? 5 জনের অভাব। তাহলে একটাকে ছেড়ে দিছো, তো ইলেকট্রন ছেড়ে দিলে সেটা কোন বিক্রিয়া বলো তো? জারণ বিক্রিয়া। তাহলে দেখো একই সাথে জারণ বিজারণ হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো, এই জন্য এটাকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে মূল কথা কি? মূল কথা তোমাকে আমি টেকনিক দেখাই দিই। টেকনিক হচ্ছে কি, যখনই দেখবা তুমি এরকম এই যে একটাতে জোর একটাতে বিজোর আছে, তখনই তুমি কি করবা? এটা থেকে বড় জারণ সংখ্যা বিশিষ্ট একটা অ্যাসিড তৈরি করে দিবা, আর এটা থেকে ছোট জারণ সংখ্যা বিশিষ্ট একটা অ্যাসিড তৈরি করে দিবা। যখনই কি থাকবে বলো তো? অসামঞ্জস্য বিক্রিয়াতে কি হয়? অসামঞ্জস্য বিক্রিয়াতে মূল যে যৌগ তার যে জারণ মান তার থেকে বড় জারণ মান বিশিষ্ট একটা অ্যাসিড তৈরি হবে, আর ছোট জারণ মান বিশিষ্ট একটা অ্যাসিড তৈরি হবে। এটা কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি জিনিসটা আমরা সবাই? আমাকে বলো একটু করে বুঝতে পারছো কিনা? এটা কি সবাই বুঝতে পারছো? অসামঞ্জস্য বিক্রিয়াতে কি হবে আমি তোমাকে একটু যদি এখানে জাস্ট পয়েন্ট এখানে লিখে দিই। অসামঞ্জস্য বিক্রিয়াতে কি হবে দেখো? অসামঞ্জস্য বিক্রিয়াতে যে এই মানে মূল মূল দেখো মূল জারণ অবস্থা হতে, মূল জারণ অবস্থা হতে একটি বড় ও একটি ছোট, একটি ছোট জারণ অবস্থা বিশিষ্ট, জারণ অবস্থা বিশিষ্ট অ্যাসিড তৈরি হবে। এটা হচ্ছে কাহিনী। মূল জারণ একটা তোমার এখানে অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে? সেই জিনিসগুলো একটু মাথায় রাখবো আমরা। আমাকে একটু জানাও এতটুকু তুমি এখানে বুঝতে পারছো কিনা? এতটুকু কি এখানে বোঝা গেছে জিনিসটা, নাকি বুঝো নাই? একটু করে আমাকে বলো তো, এটুকু বুঝতে পারছো সবাই? হ্যাঁ
না, নন রিডক্স রিডাকশন না, এটা জারণ, এটা জারণ বিজারণ বিক্রিয়া, বাট এইটা বিশেষ ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। অসামঞ্জস্য বিক্রিয়াকে বিশেষ ধরনের জারণ বিজারণ বিক্রিয়া বলে। এটা পরিমাণগত রসায়নে পড়বো। মানে মেইন পয়েন্ট তো তুমি বুঝতে পারতেছো, যদি কি এটাও বিজোড় এটাও বিজোড়, এটাও বিজোড় এটাও বিজোড়, বা এটাও জোর এটাও জোর থাকে, তাহলে এমন অ্যাসিড তৈরি হবে যেখানে জারণ সংখ্যা পরিবর্তন হয় না। বাট যদি জোর জোর বিজোড় থাকে, সেই ক্ষেত্রে কী করবা, অসামঞ্জস্য বিক্রিয়া করবা। অসামঞ্জস্য বিক্রিয়া যদি মনে রাখতে কষ্ট হয়, তুমি মনে রাখবা এর থেকে বড় জারণ সংখ্যা বিশিষ্ট একটা অ্যাসিড তৈরি হবে, এর থেকে ছোট জারণ সংখ্যা বিশিষ্ট একটা কী তৈরি হবে, অ্যাসিড তোমার কাছে এখানে তৈরি হবে। দেখো দুইটা দুইটা বিক্রিয়া আছে যেটা ডাইরেক্ট মুখস্থ রাখতে হয়, দুইটা বিক্রিয়া আছে যেটা ডাইরেক্ট কী করতে হয়, মুখস্থ রাখতে হয়। এটা বছরের পর বছর চলে আসছে, মানে এগুলো 2-3 বার পরীক্ষায় আসছে, মানে বিগত 20-25 বছরে 2 থেকে 3 বার পরীক্ষায় আসছে, ডাইরেক্ট ঠাড়া মুখস্থ রাখতে হয়। সেই বিক্রিয়াগুলো কি, চলো তোমাকে সেটা লিখে দিয়ে আসো। সেই বিক্রিয়াগুলো কি তোমাকে চলো লিখে দিয়ে আসো। সেই বিক্রিয়াগুলোর একটা হচ্ছে, যদি তুমি এখানে P2O3 কে নাও, যদি তুমি এখানে কাকে নাও, P2O3 কে নাও, ধরো তুমি এখানে কাকে নিছো, তুমি এখানে P2O3 কে নিছো। এখন তুমি পানির সাথে বিক্রিয়া করাবা, আর তুমি যদি এটাকে কোল্ড ওয়াটার বা ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করাও, তাহলে কি হয় চলো দেখবো আসো। যদি তুমি এটাকে কোল্ড ওয়াটার বা ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করো, তাহলে কি হয় দেখবো। আর এই জিনিসটাকে তুমি যদি গরম পানির সাথে, মানে হট ওয়াটার, বা অনেক সময় হট ওয়াটার না লিখে এটাকে স্টিম এরকমও লেখা থাকে, স্টিম এরকমও লেখা থাকতে পারে, স্টিম, তাহলে কি হবে চলো আমরা দেখার চেষ্টা করি, মানে ভালো করে বুঝিয়ে আসো। P2O3 নিছো, এখানে তুমি যদি কি করো, একবার ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করাও, তাহলে কি হবে তোমাকে দেখতে হবে। আর গরম পানির সাথে বিক্রিয়া করলে, গরম পানিকে অনেক সময় হট লিখে বা স্টিমও লিখতে পারে অনেক সময়, যেটাই থাকুক এটা গরম পানি নির্দেশ করতেছে। এবার দেখো এখানে এখানে তুমি যদি চিন্তা করো ফসফরাসের, দেখো এখানে জারণ সংখ্যা হচ্ছে +3, আর এটার গ্রুপ সংখ্যা কত, এটার গ্রুপ সংখ্যা হচ্ছে 15, তাহলে এখানে দুইটাই বিজোড়। তো যখন কোল্ড ওয়াটার থাকে তখন আসলে রুলসের কোনো সমস্যা হয় না, এমন অ্যাসিড তৈরি হবে যেখানে ফসফরাসের জারণ মান +3, আর ফসফরাসের জারণ মান +3 হলে অ্যাসিড হচ্ছে H3PO3। H3PO3, এখানে ফসফরাসের জারণ মান কত, এখানে ফসফরাসের জারণ মান হচ্ছে +3, এখানে ফসফরাসের জারণ মান কত বলো তো, এখানে ফসফরাসের জারণ মান হচ্ছে +3 হয়ে থাকে। ওকে, আর যখনই এখানে, এটা তো মনে রাখার কিছু নাই, বা এটা তুমি এমনি আগের নিয়মে পারছো, বাট এটাতে একটু করে মনে রাখবা। এখানে যখন P2O3টা গরম পানির সাথে বিক্রিয়া করে, তখন আসলে এখানে অসামঞ্জস্য বিক্রিয়া ঘটায়। বারবার বলতেছি এই রিয়াকশনগুলো একটু মুখস্থ রাখতে হয়। এই পৃষ্ঠায় যেগুলো দেখাবো, আর দুইটা রিয়াকশন দেখাবো, একটু মনে রাখতে হবে। তাহলে এখানে কি তৈরি হবে, P2O3টা এটার সাথে বিক্রিয়া করে একটা তৈরি করবে H3PO4, একটা তৈরি করবে কি H3PO4 তৈরি করবে, আর একটা তৈরি করবে এখানে তোমার PH3 ফসফিন, PH3 তৈরি করবে। এখানে যদি যাও দেখবা এটা জারণ সংখ্যা কত, এটা জারণ সংখ্যা হচ্ছে -3, আর এটা জারণ সংখ্যা দেখবে এখানে কত আসবে, এটা আসবে তোমার কাছে এখানে +5, মানে এখানে অসামঞ্জস্য বিক্রিয়া দেখাবে, এখানে অসামঞ্জস্য বিক্রিয়া সে এখানে দেখায়। ওকে, তাহলে এটা আমি তোমাকে একটু করে বলি, এটা একটু মুখস্থ রাখতে হবে, এটা পরীক্ষায় কিন্তু 2-1 বার আসছে, এটা একটু মুখস্থ রাখতে হবে। P2O3 এর ঠান্ডা পানির সাথে এবং গরম পানির সাথে বিক্রিয়াটা একটু তোমাকে মনে রাখতে হবে। আরেকটা জিনিসও মনে রাখতে হবে, P2O5 যেটা আছে এটারও গরম পানি এবং ঠান্ডা পানির সাথে বিক্রিয়া, এটাও একটু মনে রাখতে হবে। কোনটা বলো তো, P2O5, 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 P2O5 যেটা দেখতেছো, P2O5 এটারও, এই যে P2O5 যেটা দেখতেছো তুমি, এই P2O5 এটারও গরম পানি এবং ঠান্ডা পানির সাথে বিক্রিয়াগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। এখানে অবশ্য অসামঞ্জস্য বিক্রিয়া হয় না, এখানে যে ঘটনাটা ঘটে দেখো তো, এখানে ফসফরাসের গ্রুপ সংখ্যা হচ্ছে 15, গ্রুপ সংখ্যা এখানে 15, আর জারণ সংখ্যা এখানে কত, জারণ সংখ্যা এখানে +5। তো এখানে এমন অ্যাসিড তৈরি হবে, ধরো এখানে তৈরি হয় একটাতে HPO3 তৈরি হয়, আর আরেকটা তৈরি হয় এখানে H3PO, H3 তোমার PO4 তৈরি হবে, কেমন, H3PO4 তৈরি হবে। আচ্ছা, এখানে যে ঘটনা ঘটে, এখানে কত হয় জারণ সংখ্যা, এখানে +5 হবে, এখানেও দেখবা কত হবে, +5 হবে। ওকে, আচ্ছা একটা জিনিস দেখি তো, দাঁড়াও তো, আমি একটা জিনিস দেখি, দাঁড়াও একটা সেকেন্ড, আমি এটা সন্দেহ রাখতেছি, একটু দাঁড়াও একটা সেকেন্ড, একটু ওয়েট করো। P2O5, দাঁড়াও, P2 ওইক P2O5 react with water, react with hot water, hot and cold water, দেখি কি আসে। হ্যাঁ, একটাতে HPO3 তৈরি করে, সে যখন কি করে কোল্ড ওয়াটারের সাথে বিক্রিয়া করে, তখন সে কি করে, এখানে কোল্ড ওয়াটারের সাথে বিক্রিয়া করলে HPO3, আর হট ওয়াটারের সাথে বিক্রিয়া করলে H3PO4। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে এই জিনিসটা। আচ্ছা, একটা সেকেন্ড, হ্যাঁ, ওকে, ঠিক আছে। এটা তাহলে এই দুটো একটু করে মনে রাখবো, কেমন, এই দুটো একটু করে মুখস্থ রাখবো। মানে এই পৃষ্ঠায় যে 4টা বিক্রিয়া লিখলাম না,
একটু তোমাকে এগুলো মনে রাখতে হবে, বাকিগুলো কিছু মুখস্থ রাখার দরকার নেই। দেখো বাকিগুলো তুমি কিন্তু এমনিই পারবা, বাকিগুলো তুমি এমনিই পারবা, বাট এই দুইটা বিক্রিয়া এগুলো একটু মুখস্থ রাখতে হবে। এগুলো পরীক্ষায় 2-3 বার আসছে, আমাকে একটু করে জানাও এগুলো বুঝতে পারছো কিনা। হ্যাঁ, একটু কঠিন আছে, আমি বললাম তো এই পার্টটা এই জন্য আমি তোমাকে লাস্টে পড়াইছি। দেখো আমরা কিন্তু ব্লক কেমিস্ট্রিটা শুরুতে পড়াইলে এই চ্যাপ্টারটা তোমার কাছে একদমই বোরিং লাগতো, ব্লক কেমিস্ট্রি যদি শুরুতে পড়াইতাম, কারণ অনেক বিক্রিয়া। বাট দেখো লাস্টে আসার কারণে তোমার কিন্তু লোডটা কম পড়ে গেছে, কারণ তুমি এখন জানো তোমার এই চ্যাপ্টারে সব পড়া শেষ শুধু ব্লক কেমিস্ট্রি ছাড়া, যেটা ব্লক কেমিস্ট্রি খুবই কম ইম্পর্টেন্ট তোমার এই চ্যাপ্টারের জন্য। ঠিক আছে, আশা করি তুমি এতটুকু এখানে বুঝতে পারছো, আশা করি তোমার এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা এবার একটা জিনিস আমি তোমাকে বুঝাই বলি, দেখো এখানে একটু করে মনোযোগ দাও, দেখো একটু করে এখানে মনোযোগ দাও। সেটা কি, সেটা দেখো এখানে আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করে দেখি, দেখো এইখান থেকে তুমি কোন অ্যাসিডটা পাইছো, HNO2 পাইছো। তাহলে এইটাকে কি বলে জানো, এই যে এইটাকে কি বলে জানো, এটাকে বলে, এটা থেকে যেহেতু HNO2 পায় এটাকে বলা হয় HNO2 এর অ্যানহাইড্রেট। এটাকে কি বলে, এটাকে নাম দেওয়া হয় HNO2 এর অ্যানহাইড্রেট। অ্যানহাইড্রাইট, যদি জিজ্ঞেস করে HNO2 এর অ্যানহাইড্রেট কোনটা, সেটা হচ্ছে N2O3। যেমন দেখো এইটা থেকে এই N2O5, এটা থেকে তুমি কি পাইছো, HNO3 পাইছো। তো এই N2O5 কে বলা হয়, N2O5 যেটা আছে এটাকে বলা হয়, N2O5 কে বলা হয় এই HNO3 এর অ্যানহাইড্রেট। যেহেতু এখান থেকে তুমি কি পাইছো, HNO3 পাইছো, মানে দেখো এইটা থেকে তুমি HNO2 পাইছো, তাহলে এটাকে কি বলা হবে, HNO2 এর অ্যানহাইড্রেট। এটা থেকে তুমি HNO3 পাইছো, তাহলে এটাকে কি বলা হবে, HNO3 এর অ্যানহাইড্রেট। দেখো সেম ভাবে আমরা এটাকে কি বলতে পারি বলো তো, এটাকে বলতে পারি আমরা H2SO3 এর অ্যানহাইড্রেট। এটাকে আমরা বলতে পারি এক হিসাবে H2SO3 এর, এটা লেখার দরকার নেই, মানে বুঝতেছো তো তুমি জিনিসটা, এটাকে বলতে পারি আমি H2SO3 এর অ্যানহাইড্রেট। আচ্ছা এবার দেখো এটাকে কি বলে, এটা থেকে তুমি কয়টা অ্যাসিড পাইছো বলতে পারবা, এখান থেকে তুমি কিন্তু দুইটা অ্যাসিড পাইছো, এখান থেকে তুমি দুইটা অ্যাসিড পাইছো। যাদের থেকে একাধিক অ্যাসিড পাওয়া যায় এদেরকে বলা হয় মিশ্র অ্যানহাইড্রেট বা মিক্সড অ্যানহাইড্রেট। যাদের থেকে একাধিক অ্যাসিড পাওয়া যায়, এটার জন্যই এটা দেখানো, তাকে বলে মিশ্র অ্যানহাইড্রেট, তাকে বলে মিশ্র অ্যানহাইড্রাইট, তাকে বলে মিশ্র অ্যানহাইড্রেট। তো অনেক সময় এমসিকিউতে কোয়েশ্চন জিজ্ঞেস করে যে নিচের কোনটা মিক্সড অ্যানহাইড্রেট, তখন আনসার হবে NO2 অথবা N2O4। যাদের থেকে একাধিক অক্সাইড পাওয়া যায় তাদেরকে কি বলে, তাদেরকে বলে মিশ্র অ্যানহাইড্রেট। এটা কি বুঝতে পারছি আমরা সবাই? হ্যাঁ, এইটাই আমাদের, এটা দেখো তোমরা কি অ্যানহাইড্রেটের ব্যাপারটা বুঝতে পারছো, অ্যানহাইড্রেট মানে কি, এটা থেকে ধরো HNO2 পাওয়া যায়, তো এই জিজ্ঞেস করবে HNO2 এর অ্যানহাইড্রেট কোনটা, এইটা, মানে HNO2 কার থেকে পাইছো, বা HNO3 এর অ্যানহাইড্রেট কোনটা, এইটা। বা যদি জিজ্ঞেস করে তাহলে কোনটা মিশ্র অ্যানহাইড্রেট, যেগুলো থেকে একাধিক অক্সাইড তৈরি, একাধিক অ্যাসিড তৈরি হবে, যেগুলো থেকে একাধিক অ্যাসিড তৈরি হবে তাদেরকে আমরা বলবো মিশ্র অ্যানহাইড্রেট বলবো। ঠিক আছে, হোপফুলি তুমি বুঝতে পারছো। তাহলে এইবার আমরা চলো নেক্সট বিক্রিয়াতে যাবো, আমাদের কিন্তু অম্লধর্মী অ্যাসিডের, আমাকে বলো এই যে অম্লধর্মী অক্সাইডের বিক্রিয়াগুলো কি তোমাদের ক্লিয়ার, অম্লধর্মী অক্সাইডের বিক্রিয়াগুলো ক্লিয়ার। অম্লধর্মী অক্সাইডে তোমাকে চেক করতে হবে যে অক্সাইডের মধ্যে যে অক্সিডেশন নাম্বার, জোর আর গ্রুপ সংখ্যা চেক করতে হবে, এগুলোর উপর বিশেষ করে তুমি অ্যাসিড তৈরি করবা। হোপফুলি তুমি পারবা, আরও বিক্রিয়া দেখাবো সামনে, তখন দেখবা আরও ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। আমরা চলো এখন একটু করে আলোচনা করবো ক্ষারধর্মী অক্সাইড নিয়ে। ক্ষারধর্মী অক্সাইডের বিক্রিয়াগুলো খুবই সোজা। দেখো আমরা এখন আলোচনা করব যে আমাদের ক্ষারধর্মী অক্সাইডের বিক্রিয়াগুলো, এখানে কোনো রুলস নাই, এখানে কোনো ধরনের রুলস নাই। ক্ষারধর্মী অক্সাইড যোগ পানির বিক্রিয়া দেখব। আমরা সবাই জানি ক্ষারধর্মী অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, ক্ষার তৈরি করবে। অম্লধর্মী অক্সাইড যেরকম পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করছে, তেমনিভাবে ক্ষারধর্মী অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে তোমার পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করবে। তাহলে ক্ষারধর্মী অক্সাইডের ডেফিনেশন তুমি দুইভাবে দিতে পারো। একটা হচ্ছে যে সকল অক্সাইডকে পানির সাথে বিক্রিয়া করানো হলে তারা ক্ষার তৈরি করে তাদেরকে বলে ক্ষারধর্মী অক্সাইড, অথবা যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে তাদেরকে আমরা বলতে পারি তোমার হচ্ছে ক্ষারধর্মী অক্সাইড বলতে পারি। যেমন দেখো একটা ক্ষারধর্মী অক্সাইড কারা হয়, ওই যে একটা জিনিস তোমাকে বলছি না, এই যে দেখো আমরা আমরা ভালো করে দেখো এগুলোকে আমরা কি বলতে পারি, এগুলো হচ্ছে আমাদের ক্ষারধর্মী অক্সাইড। এই যে তাহলে একটা কাজ করি আসো, ধরো এখানে আমি লিখলাম এই যে Li2O লিখলাম, ক্ষারধর্মী অক্সাইড। এটাকে ধরো তুমি পানির সাথে রিয়াকশন করাইছো, তাহলে কি তৈরি হবে, এখানে ক্ষার তৈরি হবে। তাহলে এখানে তৈরি হবে LiOH বা ক্ষার তৈরি হবে, লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। তারপর ধরো তুমি এখানে লিখলা Na2O, এটাকে তুমি যদি কি করো, এটাকে তুমি যদি পানির সাথে রিয়াকশন করো তাহলে কি তৈরি হবে বলো তো, এখানে তৈরি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তারপর ধরো তুমি এখানে লিখছো ম্যাগনেসিয়াম অক্সাইড, তো ম্যাগনেসিয়াম অক্সাইডকে তুমি যদি এখানে পানির সাথে বিক্রিয়া করাও তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। আবার ধরো তুমি এখানে লিখছো ক্যালসিয়াম অক্সাইড,
তাহলে এটা ক্ষারধর্মী অক্সাইড, তাহলে সে পানির সাথে বিক্রিয়া করে জাস্ট কি তৈরি করবে, এখানে ক্ষার তৈরি করবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। মানে সমতা করাটা ইম্পর্টেন্ট না, আশা করি তুমি মেইন পয়েন্ট এখানে ধরতে পারছো। তাহলে মেইন পয়েন্টটা কি, অম্লধর্মী অক্সাইড পানির সাথে রিয়াকশন করে অম্ল তৈরি করে, আর ক্ষারধর্মী অক্সাইডগুলো পানির সাথে রিয়াকশন করে ক্ষার তৈরি করে। আমাকে একটু কমেন্টে জানাও তো, এতটুকু কি বোঝা গেছে সবার? এতটুকু কি সবাই বুঝতে পারছো? এতটুকু কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। এইবার আসলে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উভধর্মী অক্সাইডের রিয়াকশন। এখন আমরা দেখবো আসো উভধর্মী অক্সাইড, বাট সব থেকে ইম্পর্টেন্ট হইলো, সব থেকে সহজ হচ্ছে এটা, যে উভধর্মী অক্সাইডের সাথে আমরা এখন রিয়াকশনগুলো দেখবো, উভধর্মী অক্সাইডের রিয়াকশন দেখবো। তাহলে উভধর্মী অক্সাইড জিনিসটা কি? উভধর্মী অক্সাইড হচ্ছে তারা যারা তোমার ধরো অ্যাসিডের সাথেও রিয়াকশন করতে পারে, আবার কি করতে পারে, ক্ষারের সাথেও তারা রিয়াকশন করতে পারে। দেখো উভধর্মী অক্সাইড কারা? উভধর্মী অক্সাইড হচ্ছে যারা অ্যাসিডের সাথে রিয়াকশন যখন করবে তখন সে বেস আকারে কাজ করবে, আবার যখন সে বেসের সাথে রিয়াকশন করবে তখন সে অ্যাসিড হিসেবে কাজ করবে, এবং আলটিমেটলি এখানে লবণ আর পানি তৈরি হয়। তো কিভাবে কি তৈরি হয়, চলো রিয়াকশনগুলো তোমাকে শেখানোর চেষ্টা করি। আমি যদি তোমাকে বলি যে বেরিলিয়াম অক্সাইড, বলো তো, এই যে বেরিলিয়াম অক্সাইড ধরো বললাম বিইও, বলো তো এটা কি উভধর্মী অক্সাইড না? তুমি ওই যে প্রথম পৃষ্ঠা যে লিখে দিয়েছিলাম ওইখান থেকে তুমি দেখবা এস ব্লকের মধ্যে খালি বেরিলিয়ামটা, কিন্তু ওই যে বেবি ছিল এখানে, জান শোনা এলো, বেবি পালিয়ে গেল ক্যাডবেরি নিয়ে, তো এখানে বেরিলিয়াম অক্সাইড কিন্তু উভধর্মী অক্সাইড। তাহলে আমরা বেরিলিয়াম অক্সাইডের সাথে একবার এই যে ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো, তাহলে দেখবো কি তৈরি হয়। আবার বেরিলিয়াম অক্সাইডের সাথে আমি ক্ষারের সাথে বিক্রিয়া করাবো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাহলে দেখবো আমরা এখানে কি তৈরি হবে। তাহলে দেখো যেহেতু সেটা উভধর্মী অক্সাইড, দেখো ভালো করে বুঝো, যেহেতু এটা একটা উভধর্মী অক্সাইড, তাহলে এটা কিন্তু অ্যাসিডের সাথে রিয়াকশন করবে, তখন এটা বেস হিসেবে কাজ করবে। আবার এটা কিন্তু যেহেতু উভধর্মী অক্সাইড, তাহলে এটা অ্যাসিডের ক্ষারের সাথে কাজ করার সময় সেটা অ্যাসিড হিসেবে কাজ করবে। দেখো ক্ষারধর্মী অক্সাইড যেগুলো আছে তারা কিন্তু ক্ষারের সাথে রিয়াকশন করে না, তারা অ্যাসিডের সাথে রিয়াকশন করতে পারে। আবার যখন অম্লধর্মী অক্সাইড যেগুলো আছে সেগুলো কিন্তু অম্লের সাথে রিয়াকশন করে না, তারা ক্ষারের সাথে রিয়াকশন করতে পারে। বুঝতে পারছো? তাহলে এইবার আসো আলোচনা করি এখানে কি তৈরি হবে। দেখো দেখো অ্যাসিডের সাথে রিয়াকশনটা না একদম সোজা। যেমন বেরিলিয়াম অক্সাইড যদি এইচসিএলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, এখানে বেরিলিয়াম ক্লোরাইড তৈরি করবে, অর্থাৎ BeCl2 তৈরি হবে, এখানে BeCl2 তৈরি হবে। আর একই সাথে কি তৈরি হবে এখানে বলো, পানি তৈরি হবে। তো তুমি যদি এখানে সমতা করতে চাও তাহলে এখানে তোমার এখানে 2 দেওয়া লাগবে। সমতা দেখো হয়ে গেছে। আমাকে বলো তো প্রথম রিয়াকশনটাকে সবাই বুঝতে পারছো? আমাকে একটু জানাও যে প্রথম রিয়াকশনটাকে সবাই বুঝতে পারছো? প্রথম রিয়াকশনটা এই যে এই উপরের রিয়াকশনটাকে সবাই বুঝতে পারছো? তাহলে আমি নিচের রিয়াকশনটা তোমাকে দেখাবো। আমাকে একটু জানাও যে প্রথম রিয়াকশনটাকে সবাই বুঝতে পারছো? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো প্রথম রিয়াকশনটাকে সবার ক্লিয়ার? ভাইয়া ম্যাগ এক্সামের কি রিটার্ন হবে? হ্যাঁ, ম্যাগ এক্সামে রিটার্ন হবে, সেকেন্ড পার্টে রিটার্ন হবে। ওকে, আশা করি তুমি প্রথম রিয়াকশনটা সবাই বুঝতে পারছো। তাহলে এইবার আসো আমরা সেকেন্ড রিয়াকশনটা দেখি। সেকেন্ড রিয়াকশন সব থেকে ইম্পর্টেন্ট, আর এখানেই পোলাপাইন ধরা খায়, মানে একটু কঠিন লাগে অনেকের, বাট এটা সোজা জিনিস, আমি তোমাকে বুঝাই বলি। দেখো বেরিলিয়াম অক্সাইড নিছো, সোডিয়াম হাইড্রোক্সাইড নিছো, প্রথমে তুমি কি করবা, প্রথমে তুমি সোডিয়ামকে দিবা, প্রথমে তুমি এখানে সোডিয়াম লিখলা, এখানে বেরিলিয়াম, এখানে যা থাকবে তাকে এখানে লিখবা। এখানে বেরিলিয়াম আছে, তাহলে মাঝখানে তুমি বেরিলিয়াম লিখবা, লিখছো। এখানে অক্সিজেন আছে, এখানে তুমি অক্সিজেন লিখবা। এরকম লিখতে পারবা না? এরকম কি লেখা যাবে? দেখো যখনই তুমি উভধর্মী অক্সাইডকে ক্ষারের সাথে রিয়াকশন করাবা তখন কি করবা, এই যে বেরিলিয়ামটা এখানে আছে, বেরিলিয়ামকে এখানে মাঝখানে লিখলা, সোডিয়ামকে তুমি এখানে লিখলা, অক্সিজেন আছে তাহলে অক্সিজেনটাকে এখানে লিখবা, লিখছো। যেটা রুলস মনে রাখবা সেটা হচ্ছে, দেখো এই যে বেরিলিয়ামের এখানে জারণ মান কত, +2, বেরিলিয়ামের এখানে জারণ মান কত, +2, তাহলে এইখানেও বেরিলিয়ামের জারণ মান +2 হবে। তাহলে বেরিলিয়ামের যেহেতু এখানে জারণ মান যা থাকবে, এখানেও বেরিলিয়ামের জারণ মান কি থাকবে বলো তো, ঠিক তাই থাকবে, সেম হবে। এবার তুমি আমাকে বলো সোডিয়ামের জারণ মান কত, +1, তাহলে তুমি আমাকে একটু করে বলো তো এই পুরো অংশের জারণ মান কত হইলো, এই পুরো অংশের জারণ মান কত হইলো, এই পুরো অংশের জারণ মান হলো +3, তাহলে পুরো যোগের জারণ মান তো 0 করতে হবে। আচ্ছা অক্সিজেনের এখানে আমরা চাইলে 1 বসাইতে পারি, 2 বসাইতে পারি, 3 বসাইতে পারি, যাই বসাও না কেন অক্সিজেনের চার্জ, মোট চার্জ জীবনেও -3 আনা পসিবল? অক্সিজেনের মোট চার্জ জীবনেও -3 আনা পসিবল? বলো তো অক্সিজেনের মোট চার্জ জীবনেও -3 আনা পসিবল? আনসার হচ্ছে না, -3 আনা পসিবল না। তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে যেটা করতে হবে, আমি তাহলে একটা কাজ করব, এই সোডিয়ামের এখানে তাহলে একটা 2 দিয়ে দেখব। 2 দিলে কি হবে, এটার মোট চার্জ তখন +2 হয়ে যাবে, এটার মোট চার্জ তখন +2 হয়ে যাবে। +2 যদি হয় তাহলে এটা +2 আর +2 মিলে +4 হইলো, তাহলে এখানে কিন্তু -4 আনা পসিবল। কেমনে? জাস্ট একটা O2 দিবা, শেষ। এই প্রোডাক্টটা তোমার কাছে এখানে তৈরি হবে। এটাকে আমরা বলি সোডিয়াম বেরিলেট। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সোডিয়াম বেরিলেট। এটাকে বলে, এই যৌগটার নাম হচ্ছে, আমি আরও উদাহরণ দিয়ে দেখাবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এটাকে বলে সোডিয়াম
বেরিলেট, এটাকে বলে সোডিয়াম বেরিলেট বলে এটাকে বলে সোডিয়াম বেরিলেট। আর পরে এখানে তোমার পানি তৈরি হবে একসাথে, এখানে এখানে কি তৈরি হবে, এখানে পানি তৈরি হবে। পানিটা দেখাচ্ছি না, পানিটা ইম্পর্টেন্ট না, এটা দেখালাম। তুমি তাহলে দেখাইতে পারো পানি তৈরি হবে, এখানে শেষে পানি তৈরি হবে। বলো বুঝছো কিনা, বলো এটা বোঝা গেছে কিনা, এটা একটু করে দেখো বুঝছো কিনা। আমি আরও উদাহরণ দিয়ে দেখাবো, তাহলে দেখবা কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে গেছে, কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে গেছে। আমাকে আগে জানাও এতটুকু তুমি আপাতত হালকা পাতলা আইডিয়া পাইছো কিনা। চলো আমি তোমাকে এটা যদি বুঝো তাহলে আমি আরেকটা দিয়ে দেখে আসো। চলো তোমাকে আরেকটা দিয়ে দেখে আসো, আরেকটা দিয়ে দেখে আসো। চলো আরেকটা দিয়ে দেখাই। ধরো আমাকে এখানে বললো তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেখাও, সরি সোডিয়াম হাইড্রোক্সাইড বলছে, অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে দেখাও। আমরা সবাই জানি আমার যে অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, আমাদের কাছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, এই অ্যালুমিনিয়াম অক্সাইডে কিন্তু উপধর্মী অক্সাইড। তো এটা রিয়াকশন দেখে আসো। দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডে চলো রিয়াকশন দেখাই। আচ্ছা অ্যালুমিনিয়াম অক্সাইড এটা যদি অ্যাসিডের সাথে রিয়াকশন করে, HCl এর সাথে রিয়াকশন করে, রিয়াকশনটা খুব সোজা। যেমন এখানে কি তৈরি হবে, তাহলে AlCl3 তৈরি হবে, আর এখানে তাহলে তোমার পানি তৈরি হবে। তো এবার বাদ বাকিটা তোমার সমতার কাজ। সমতা করলে কি আসবে এখানে, এখানে তাহলে আমার কাছে অ্যালুমিনিয়াম আছে 2টা, তাহলে এখানে 2টা দাও, তাহলে 6টা ক্লোরিন হয়ে গেছে, তাহলে এখানে 6 দাও। তারপর এখানে তোমার 6টা হাইড্রোজেন, তাহলে তুমি এখানে 3 দাও। সমতা হয়ে গেছে। সমতা করাটা তোমার ব্যাপার, তুমি এটা ইজিলি পারবা। এবার আসো যেটা মেন কাহিনী, যদি অ্যালুমিনিয়াম অক্সাইডটা ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে, যদি অ্যালুমিনিয়াম অক্সাইডটা ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে, চলো দেখি আসো। ঘাবড়ানোর একদমই দরকার নেই, একদম ইজি জিনিসপত্র। দেখো প্রথমে এখানে সোডিয়াম আছে না, তাহলে ফার্স্টে তুমি এখানে কাকে দিবা, সোডিয়ামকে দিবা, দিচ্ছ সোডিয়ামকে। তারপর এখানে এখানে যেরকম বড় বেরিলিয়াম ছিল তুমি বেরিলিয়াম দিছিলা, এখানে অ্যালুমিনিয়াম আছে, তাহলে এখানে কাকে দিবা, অ্যালুমিনিয়ামকে দিবা, দিছো। এখানে অক্সিজেন আছে, তুমি অক্সিজেনকে এখানে দিছো। দেওয়ার পরে এবার তুমি আমাকে বলো অ্যালুমিনিয়ামের এখানে চার্জ কত, অ্যালুমিনিয়ামের এখানে চার্জ কত, এখানে চার্জ হচ্ছে +3, তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ এখানে কত হবে, +3 হবে। আচ্ছা সোডিয়ামের চার্জ কত, সোডিয়ামের চার্জ হচ্ছে +1। আচ্ছা +1 আর +3 মিলে কত হবে, +1 আর +3 মিলে হবে কত বলো তো, 4 হবে। +1 আর +3 মিলে কত হবে, +4 হবে। তাহলে কি অক্সিজেনের চার্জ -4 করা পসিবল, পসিবল। কিভাবে করবা, জাস্ট এখানে একটা 2 দিবা, তাহলে এটা -4 হয়ে যাবে। দেখো আলটিমেটলি এটা পেয়ে গেছো। তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, এটাই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। মানে তুমি কিন্তু চার্জগুলো দিয়ে দেখাবা না, আমি তোমাকে আমি চার্জ সহ লিখতেছি আর কি। মানে তুমি কিন্তু ডাইরেক্ট কি লিখবা, NaAlO2 লিখবা, সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট, সাথে এখানে পানি তৈরি হবে, সাথে এখানে কি তৈরি হবে, সাথে এখানে পানি তৈরি হবে, সাথে এখানে পানি তৈরি হবে। আর এটার নাম কি, এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, বুঝছো। এই যোগের নাম কি, এই যোগের নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, এই যোগের নাম হচ্ছে আমাদের সোডিয়াম, সোডিয়াম অ্যালুমিনেট, অ্যালুমিনেট। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। আমাকে একটু জানাও কমেন্টে এই জিনিসগুলো এখানে বোঝা গেছে কিনা, এই জিনিসগুলো এখানে বোঝা গেছে কিনা, বুঝছো সবাই এটা। হ্যাঁ এগুলো তো মনে রাখার কিছু নেই, ডাইরেক্ট বাই টেকনিক আর কিছুই না। চলো আরও কয়েকটা দেখাই আসো, আরও কয়েকটা দেখাই আসো, চলো আরও কয়েকটা দেখাই আসো। তাহলে আমি তোমাকে চলো একটু করে এটা কপি করলাম পেজটাকে, আমি চলো তোমাকে আরও কয়েকটা রিয়াকশন দেখাই, তাহলে তোমার আইডিয়া আরও ক্লিয়ার হবে, তোমার আইডিয়া আরও ক্লিয়ার হবে। দেখো ওকে দেখো আসো দেখি। তাহলে আমরা এখন দেখবো প্রথমে আগে যদি এরকম থাকে আমার কাছে জিঙ্ক অক্সাইড, ধরো আমার কাছে এখানে বললো জিঙ্ক অক্সাইড, ধরো আমাকে বললো জিঙ্ক অক্সাইড। তো আমরা সবাই জানি জিঙ্ক অক্সাইড হচ্ছে উপধর্মী অক্সাইড। তুমি জিঙ্ক অক্সাইডের সাথে ফার্স্টে কি করো, অ্যাসিডের বিক্রিয়া করো, এটা তো লেখা খুব সোজা। অ্যাসিডের সাথে বিক্রিয়াটা লেখা খুবই সোজা। যেমন এখানে কি তৈরি হবে, জিঙ্ক ক্লোরাইড তৈরি হবে, আর এখানে তোমার পানি তৈরি হবে। তো সমতা যদি করো তাহলে এখানে 2টা ক্লোরিন আছে, তাহলে এখানে 2টা ক্লোরিন দাও, তারপরে তোমার এখানে তাহলে সমতা হয়ে গেল, সমতা হয়ে গেছে, সমতা হয়ে গেছে। ওকে এবার আসো যদি জিঙ্ক অক্সাইডের সাথে, জিঙ্ক অক্সাইডের সাথে যদি আমরা কাকে বিক্রিয়া করাই, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই, তাহলে কি হবে। তাহলে দেখো ফার্স্টে সোডিয়াম আছে তো সোডিয়ামকে লিখলা, জিঙ্ক আছে এখানে জিঙ্ককে লিখলা, তারপরে তোমার এখানে অক্সিজেন আছে অক্সিজেনকে লিখলা। এবার তুমি বলো এখানে জিঙ্কের জারণ মান হচ্ছে +2, তাহলে এখানেও জিঙ্কের জারণ মান +2, সোডিয়ামের জারণ মান +1। আচ্ছা ভাই জীবনেও এটা তো +3 আসবে, তাহলে জীবনেও অক্সিজেনের চার্জ -3 আনা পসিবল না, তাহলে কি করবা, এখানে একটা 2 দিবা, তাহলে কি করবা, এখানে একটা 2 দিবা, কোথায় 2 দিবা, এই জায়গাটা 2 দিবা, এই জায়গাটা 2 দিবা। তো 2 দেওয়ার ফলে কি হয়ে গেছে, এটা +1 নাই, এখন এটা চার্জ হয়ে গেছে +2, তাহলে +4 হয়েছে, তাহলে +4 কে -4 করার জন্য এখানে 2 দিতে হবে একটা, শেষ। মানে এগুলো কিন্তু মনে মনে ক্যালকুলেশন করবা, এই যে +2 -2 এগুলো কিন্তু লিখবা না, এগুলো কিন্তু মনে মনে ক্যালকুলেশন করবা। তাহলে এখানে তৈরি হবে সোডিয়াম জিঙ্কেট, তাহলে এই যোগের নাম কি, এই যোগের নাম হচ্ছে সোডিয়াম জিঙ্কেট, এই যোগের নাম হচ্ছে সোডিয়াম জিঙ্কেট। আমাকে একটু জানাও এতটুকু বোঝা গেছে কিনা, সোডিয়াম জিঙ্কেটটাকে বুঝতে পারছো সবাই, সোডিয়াম জিঙ্কেটটাকে বুঝতে পারছো সবাই। হ্যাঁ দেখো তুমি আরেকটা তাহলে আরেকটা দেখতে পারো, তুমি যদি চাও তাহলে আরেকটা দেখাই আসো। ধরো আমি লেড অক্সাইডের একটা রিয়াকশন দেখাই দিয়ে আসো, ধরো যাক আমি লেড অক্সাইডের একটা রিয়াকশন দেখাই দিই, লেড অক্সাইড। ধরো আমি শুধুমাত্র এই রিয়াকশনটা দেখাবো, কেমন, কারণ এটাই কিন্তু ইম্পর্টেন্ট, মানে বা সবাই ভুল করে যেখানে লেড অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশনটা, চলো দেখেন।
কি হবে বলো তো এখানে? যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকতো তাহলে কিন্তু পটাশিয়াম কিছু একটা হইতো, বুঝছো? তো এখানে তো সোডিয়াম হবে ফার্স্টে, এখানে তুমি সোডিয়াম দিলা, সোডিয়াম তারপর এখানে ল্যাড আছে, তাহলে এখানে তুমি ল্যাডকে দিলা, তারপর এখানে তুমি অক্সিজেন দিলা। এবার দেখো এখানে ল্যাডের জারণ মান +2, তাহলে এখানেও জারণ মান কত আসবে? মনে মনে +2ই আসবে। তো এখানে তো ভাই তাহলে 2 করতে হবে, তাহলে এখানে একটা +2 আসবে, তাহলে এখানে একটা 2 করা লাগবে, তাহলে এটা -4 হবে। বুঝতে পারছো? বাট এগুলো কিন্তু দেওয়ার দরকার নেই আর কি, এগুলো দেওয়ার দরকার নেই। তাহলে এটাকে কি বলে? এটাকে বলে সোডিয়াম প্লাম্বেট বলে এগুলোকে, কেমন? ওকে, এটাকে বলে সোডিয়াম প্লাম্বেট বা Na2PbO2। যাই হোক, বলো বুঝছো কিনা বলো, রিয়াকশনটা বুঝতে পারছো কিনা বলো, এখানে নামটা ইম্পর্টেন্ট না, বাট রিয়াকশনটা বুঝতে পারছো কিনা বলো, একটু করে আমাকে জানাও যে রিয়াকশনটা সবাই বুঝতে পারছি কিনা, আমাকে একটু জানাও রিয়াকশনটা কি বুঝতে পারছো সবাই? রিয়াকশনটা কি সবাই বুঝতে পারছো? রিয়াকশনটা আশা করি সবাই বুঝতে পারছো। আর তোমাকে আমি কিন্তু একটা জিনিস পড়াইছিলাম যে একটা পর্যায়ের গতকালকের পড়া, বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে অম্লধর্মিতা বৃদ্ধি পায়, বাম থেকে ডানে গেলে কি হয়? অম্লধর্মিতা বাড়ে, পড়াইছিলাম। ওই বিদ্যুতার পরীক্ষা হ্রাস পায়, তার মানে ক্ষার ধর্মিতা হ্রাস পায়, তার মানে কিন্তু অম্লধর্মিতা কিন্তু বৃদ্ধি পায়। কি হয়? অম্লধর্মিতা বাড়ে, বাম থেকে ডানে গেলে অম্লধর্মিতা বাড়ে। ওকে, আরেকটা জিনিস আমরা দেখছিলাম, সেটা কি? যদি সেম ধরো এখানে লিখলা তুমি P2O3, এখানে লিখলা তুমি P2O5, এটা যদি অম্লধর্মিতার আমি ক্রম করি, এটার যদি আমি কি করি, অম্লধর্মিতার যদি আমি ক্রম করি, অম্লধর্মিতার ক্রমটা কীরকম হয় বলো তো এখানে? এখানে যদি আমি অম্লধর্মিতার ক্রম করি, অম্লধর্মিতার ক্রম, তো এখানে কিন্তু কোনটার অম্লধর্মিতা বেশি হবে? এখানে দুইটাই তো সেম অবস্থানে আছে, তাহলে এটা +3, এটা তাহলে +5, সেক্ষেত্রে অক্সিডেশন নাম্বার যার বেশি, অম্লধর্মিতা তার বেশি হবে এই ক্ষেত্রে। বাট আগে চেক করবা এরা সেম পর্যায়ে আছে কিনা, আর সেম পর্যায়ে থাকলে মানে কার এখানে কে ডানে আছে সেটা তুমি চেক করবা, সেটা তুমি চেক করবা। আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা এই জিনিসগুলো এখানে বুঝতে পারছো কিনা। আশা করি যদি বুঝতে পারছো, তাহলে আমরা চলো এবার একটা প্রবলেম সলভ করি। আমি এখানে দুটো পেজ এক্সট্রা নিয়ে আসছি, এগুলো ডিলিট করে দিই। চলো আমরা কিছু প্রবলেম সলভ করে ফেলে আসো। বলো এটার আনসার কি হবে? নিচের কোনটা উভধর্মী অক্সাইড নয়? ভাই উভধর্মী অক্সাইড নয়, দেখো তো এখানের মধ্যে উভধর্মী অক্সাইড নয় কোনটা? এই যে দেখো অ্যানো, অ্যানো ছিল এটা নিরপেক্ষ অক্সাইড, মনে আছে অ্যানো কি ছিল? অ্যানো ছিল এটা নিরপেক্ষ অক্সাইড, তাহলে এটা উভধর্মী অক্সাইড না। তারপর দেখো পানির সাথে বিক্রিয়ায় কোন অক্সাইডটি কি হবে বলতো এখানে? শক্তিশালী অ্যাসিড তৈরি করে, শক্তিশালী অ্যাসিড। তাহলে দেখো শক্তিশালী অ্যাসিড কি হবে বলতো এখানে? কারা কারা আছে দেখো এখানে, কারা কারা আছে একটু মনোযোগ দাও। একটা আছে P2O, তুমি এদিকে আগে ওই যে এরা এরা এখানে দেখো, এখানে আছে ক্লোরিন, সালফার এবং ফসফরাস। তো ফসফরাস, ক্লোরিন, সালফার সবাই তৃতীয় পর্যায়ের মৌল, এদিকে তুমি পাশাপাশি লিখো। তাহলে প্রথমে লিখলা তুমি P2O3 লিখলা, তারপর ধরো তুমি লিখলে এখানে SO2 লিখলা, তারপর ধরো তুমি এখানে লিখলা SO3 লিখলা, তারপর ধরো তুমি এখানে Cl2O7 লিখলা। বুঝতেই পারতো এর থেকে একটা বেশি হবে, এর থেকে একটা বেশি হবে, এর থেকে একটা বেশি হবে। এটা কেন এরকম হলো? এটা হচ্ছে +4, এটা হচ্ছে +6। ওকে, বাম থেকে ডানে গেলে অম্লধর্মিতা এখানে বাড়তেছে, তাহলে এখানে শক্তিশালী অ্যাসিড কে তৈরি করবে? Cl2O7। বুঝছো সবাই? Cl2O7 এটা তৈরি করবে। ওকে, তারপর বলো কোনটা নিরপেক্ষ অক্সাইড নয়? নিরপেক্ষ অক্সাইড নয় কোনটা জিজ্ঞেস করছে, নয় কোনটা হবে বলো তো? সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড এটা কিন্তু নিরপেক্ষ অক্সাইড নয়। ওকে, সিলিকন ডাইঅক্সাইড নিরপেক্ষ অক্সাইড নয়। তারপর বলছে কোন অক্সাইডটি অপেক্ষাকৃত দুর্বল অক্সাইড অ্যাসিড তৈরি করে? দুর্বল অ্যাসিড কোনটা হবে তাহলে? যে বামে থাকবে সে হচ্ছে দুর্বল হবে। তো দেখো এখানে কোনটা বামে থাকবে? দেখো সিলিকন, এর এই সিলিকন সালফার, দেখো সিলিকন 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 সালফার আর হচ্ছে ক্লোরিন, তো এই বামে আছে, এ হচ্ছে বামে আছে, তো যে বামে আছে সে কি করবে? নিরপেক্ষ বা দুর্বল, সরি নিরপেক্ষ বলছি, দুর্বল অ্যাসিড তৈরি করবে, দুর্বল অ্যাসিড তৈরি করবে। তারপর বলো অম্লধর্মের সঠিক ক্রম কোনটি? অম্লধর্মের সঠিক ক্রম কোনটি? অম্লধর্মের সঠিক ক্রম দেখো, বাম থেকে ডানে গেলে অম্লধর্মিতা বাড়ে, বাম থেকে ডানে গেলে কি হয়? অম্লধর্মিতা বাড়ে। এখানে কিন্তু কাহিনী আছে, এখানে কিন্তু এটা হবে না, এখানে সেম পর্যায়ে না, কেমন? আর এখানে দেখো এই যে ক্লোরিন সেম পর্যায়ে, এখানে কিন্তু এখানে ঝামেলা হয়ে গেছে ক্লোরিন আর ফসফরাসের মধ্যে, এটা হবে না। তারপর এখানেও ঝামেলা হয়ে গেছে সালফার আর ফসফরাসের মধ্যে, বাট এটা হবে। দেখো সি নাম্বারটা হবে, সি নাম্বারটা হবে। দেখো দেখো সবার প্রথমে কি আছে এখানে? দেখো সবার বাম দিকে আছে ম্যাগনেসিয়াম, তারপর আছে সিলিকন, তারপরে আছে কি? তারপর আছে সালফার, তারপর আছে এখানে ক্লোরিন। তো বাম থেকে ডানে গেছো, তাহলে এটাই হবে। বুঝছো নাকি বুঝো নাই? বলো তো বুঝছো কিনা সবাই? সবাই ডি কেন বলতেছো? আচ্ছা ডি আগেরটা বলতেছো, ওকে ভেরি গুড। তারপর কোনটা পলি অক্সাইড বলো তো, যেটাতে সাধারণ থেকে বেশি অক্সিজেন থাকে? যেমন সাধারণ থেকে বেশি, এটা দুইটা উদাহরণ ছিল, একটা ছিল হচ্ছে আমাদের PbO2, একটা ছিল আমাদের PbO2, একটা হচ্ছে আমাদের MnO2। এই দুটো উদাহরণ ভালো করে মনে রাখবা, তাহলে এগুলো হচ্ছে পলি অক্সাইডের উদাহরণ। বলো কোনটা সুপার অক্সাইড? কোনটা সুপার অক্সাইড? সুপার অক্সাইড কোনটা হয় বলো তো? সুপার অক্সাইড হবে এখানে NaO2, NaO2 এটা হবে তোমার কাছে এখানে সুপার অক্সাইড। তারপর কোন যৌগটি জলীয় দ্রবণের পিএইচ মান বিশুদ্ধ পানির পিএইচ মান অপেক্ষা কম? দেখো বিশুদ্ধ পানির পিএইচ মান কত? বিশুদ্ধ পানির পিএইচ মান হচ্ছে 7। তো 7 থেকে কম, 7 থেকে যদি কম হয়, 7 থেকে যদি কম হয়, তো পিএইচ যদি 7 থেকে কম হয়, এটা আসলে অম্লধর্মী হবে, তাহলে অম্লধর্মী অক্সাইড হবে। তাহলে এই যে জলীয় দ্রবণটা এটা কি হবে? অম্লধর্মী অক্সাইড হবে। এটা কি হবে? এটা অম্লধর্মী অক্সাইড হবে।
দেখো এখানে অম্লধর্মী অক্সাইড এখানে আছে কোনটা, দেখো এখানে অম্লধর্মী অক্সাইড এখানে আছে কোনটা। অম্লধর্মী অক্সাইড কারা হয়, অম্লধর্মী অক্সাইড একটা হচ্ছে অপধাতুর অক্সাইড, একটা হচ্ছে অধাতুর অক্সাইড। দেখো তো অধাতুর অক্সাইড আছে কোনটা এখানে, অধাতুর অক্সাইড আছে কার্বন ডাই অক্সাইড। দেখো অম্লধর্মী অক্সাইড দুই প্রকারের ছিল না, দেখো তোমাকে পড়াইছিলাম অম্লধর্মী অক্সাইড দুই প্রকারের ছিল, অধাতুর অক্সাইড আর ছিল অপধাতুর অক্সাইড। দেখো অধাতুর অক্সাইড ডি নাম্বার আছে, তাহলে এখানে ডি নাম্বারটা হচ্ছে আনসার হবে। বোঝা গেছে জিনিসটা নাকি বুঝো নাই? মেবি বুঝতে পারছো। তারপর বলো কোনটা সর্বাধিক অম্লীয় দ্রবণ তৈরি করে, সর্বাধিক। তাহলে সর্বাধিক খেয়াল করে দেখো, এরা তুমি যদি দেখো কার্বন এখানে, তারপর সিলিকন এখানে, তারপর ফসফরাস এখানে, সব থেকে ডানে আছে এটা, তাহলে এখানে সব থেকে অম্লধর্মী কে তৈরি করবে, এখানে বলো তো P2O5 তৈরি করবে, সব থেকে ডানে আছে এটা। তারপর কোনটা সুপার অক্সাইড হবে, সুপার অক্সাইড। সুপার অক্সাইড কোনটা হবে, এই যে KO2, KO2 এটা হবে তোমার কাছে এখানে সুপার অক্সাইড। এগুলো আমরা সব পড়ছি। তারপর এগুলোর মধ্যে কোনটা উভধর্মী অক্সাইড, দেখো তো উভধর্মী অক্সাইড কোনটা ছিল, ভ্যানেডিয়ামের ক্ষেত্রে B5+, এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। তারপরে ক্রোমিয়াম 3+, এটাও হচ্ছে উভধর্মী অক্সাইড। তাহলে এই দুটো হচ্ছে উভধর্মী অক্সাইড, এই দুটো হচ্ছে আমাকে শিখেছি না ওই যে তোমার আজ ফের সবাই কার ভ্রমণে তাস খেললো, আজ ফের সবাই কার ভ্রমণে তাস খেললো, এটা কিন্তু +6, এটা +6। আবার এটা এটা কিন্তু এগুলো কিন্তু ডিফারেন্ট হবে, কেমন, এগুলো শিখেছি তোমাকে, এগুলো সব শিখেছি। দেখো হোপফুলি বুঝতে পারছো। তারপর যাই, তারপরে বলো কোনটা অম্লধর্মী অক্সাইড নয়, অম্লীয় অক্সাইড নয়। তাহলে অম্লীয় অক্সাইড নয় মানে কি, মানে কোনটা ক্ষারধর্মী অক্সাইড জিজ্ঞেস করছে, কোনটা কি জিজ্ঞেস করছে বলো তো, ক্ষারধর্মী অক্সাইড। ভালো করে বুঝো, অম্লীয় অক্সাইড নয় মানে কি, তাহলে সেটা ক্ষারধর্মী হবে, তাহলে সেটা ক্ষারধর্মী হবে। দেখো ক্ষারধর্মী অক্সাইড কারা হয়, ক্ষারধর্মী অক্সাইড হয় যদি ধাতু, এদের যদি জারণ মান যদি +1 +2 +3 হয়, এগুলো ক্ষারধর্মী অক্সাইড। তাহলে এখানে দেখো ধাতুর +1 +2 +3 এটা এখানে আছে, দেখো K2O, তাহলে এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, K2O এটা হচ্ছে আমার আনসার। তারপর দেখো কোন অক্সাইড উভধর্মী অক্সাইড বলে, কোনটা উভধর্মী অক্সাইড হবে বলো তো, উভধর্মী অক্সাইড কোনটা হবে, ওই যে জান সোনা এলো, তাহলে জিঙ্ক অক্সাইড কিন্তু উভধর্মী অক্সাইড হবে। তারপর কোনটা সর্বাধিক ক্ষারীয়, দেখো তো সর্বাধিক ক্ষারীয় কোনটা হবে, তাহলে যে সবার বামে থাকবে, যে সবার কি থাকবে বলো তো, যে সবার বামে থাকবে সেটা সব থেকে বেশি ক্ষারীয় হবে। আচ্ছা দেখো এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখে আসো, এই যে এখানে আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করে দেখি এটা কি আছে আমার, আমরা লক্ষ্য করার চেষ্টা করে দেখি এটা কি আছে আমার, এটা হচ্ছে উভধর্মী, এটা হচ্ছে আমার উভধর্মী, তাহলে এটা তো ক্ষারীয় না, এটা আমার উভধর্মী। এটা কি হবে আমার কাছে, এটাও হবে উভধর্মী, এটা হচ্ছে আমার কাছে উভধর্মী। আচ্ছা আর সেলেনিয়াম অক্সাইডটা, সেলেনিয়াম অক্সাইডটা, সেলেনিয়াম অক্সাইড কোন ধরনের হবে, সেলেনিয়াম অক্সাইড, সেলেনিয়াম অক্সাইড জি শিগগির আসেন। একটা জিনিস দেখো এখানে সর্বাধিক ক্ষারীয় জিজ্ঞেস করছে, তো সর্বাধিক ক্ষারীয় জিজ্ঞেস করছে, এখানে আনসার হবে Bi2O3 হওয়ার কথা। দাঁড়াও এখানে যদি লক্ষ্য করে দেখি এটা হচ্ছে +3, এটা +4, তাহলে এটা সর্বাধিক জারণ মান বেশি, এখানে এটা অম্লীয় হবে, তাহলে এটা আনসার হবে, আনসার হবে এটা। দেখো এখানে +3 জারণ মান, ওইখানে +4, তো যেটার কম সেটাকে আমরা ওইখানে বলতে পারি আমার এখানে ক্ষারীয়, কেমন। ওকে চলো নেক্সটে যাই। নেক্সটে দেখো সর্বাধিক ক্ষারীয় কোনটা হবে, সর্বাধিক ক্ষারীয়, সর্বাধিক ক্ষারীয় দেখো এখানে সর্বাধিক ক্ষারীয় কোনটা হবে, সর্বাধিক ক্ষারধর্মী অক্সাইড কোনটা হবে, এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা শিখাইছি। সর্বাধিক ক্ষারীয় হবে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড, কেমন, কারণ জিঙ্ক অক্সাইড উপধর্মী, এটা উপধর্মী, আর এটা 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 তোমার কি, এটা অম্লধর্মী, তাহলে ক্ষারীয় হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, ক্ষারীয় হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। আচ্ছা এগুলো তোমরা পারবা না, এগুলো তুমি পারবা, এটা তোমার বাড়ি কাজ থাকবে, এটা তোমার বাড়ি কাজ থাকবে। আচ্ছা আমি করে দিয়ে আসো। ফার্স্টে দেখো এটা কি হবে, আনসার হবে দেখো প্রথম কথা এটা যেটা আছে এটা নিউট্রাল বা নিরপেক্ষ, এটা কি, এটা হচ্ছে নিরপেক্ষ, এটা কি, এটা হচ্ছে নিরপেক্ষ। তাহলে এইটা নিরপেক্ষ যেহেতু, তাহলে এটার অম্লধর্মীতে সব থেকে কম হবে, এটার অম্লধর্মীতে সব থেকে কম হবে। তারপরে কার বিষয় হবে বলো তো এখানে, তারপরে তুমি দেখো ফার্স্টে আছে সিলিকন, এরপর যত ডানে যাবা তারপর দেখো এখানে আছে P2O3 নাকি, সিলিকন অক্সাইড, হ্যাঁ এখানে সিলিকনের পরে আছে P2O3, তারপর আছে কে, তারপর আছে SO3, আর এরপর আছে কে, এরপর আছে Cl2O7, এভাবে করে বাড়বে। বলো তো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা, এটা কি বোঝা গেছে, এই কোয়েশ্চনটার আনসার কি বুঝতে পারছো, আমাকে একটু কমেন্টে জানাবা যে এই কোয়েশ্চনটার আনসার তুমি বুঝতে পারছো কিনা। হ্যাঁ হোপফুলি বুঝতে পারছো, হোপফুলি বুঝতে পারছো। তারপর চলো নেক্সটে যাই। নেক্সটে আমি বলতেছি অম্লধর্মের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, এটা তোমার বাড়ি কাজ থাকবে, এটা তোমার বাড়ি কাজ থাকবে, এটা অলরেডি এগুলো অনেকগুলো করছি, তাহলে এটা তোমার বাড়ি কাজ। ঠিক আছে আমাকে বলো এই যে মোটামুটি আমার কিন্তু এই যে মোটামুটি আমাদের রিয়াকশন বলা যায় যে অনেকটুকুই আমরা পড়ে ফেলছি। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই, আসো নেক্সটে চলে যাই। নেক্সটে আমাদের টাইপস অফ অক্সাইডে আরও কিছু বিক্রিয়া, আমরা এখন ওই যে মোটামুটি অক্সাইড আমরা পড়ে ফেলছি, চলো কিছু জিনিস আমরা দেখার চেষ্টা করি যে গ্রুপ 1 এবং মানে তোমার ধরো কিছু গ্রুপ 2 এর কিছু ব্যাপার স্যাপার চলো আমরা দেখার চেষ্টা করি, আসো কেমন, যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এগুলোর চলে কিছু কয়েকটা পয়েন্ট আমরা এখানে দেখার চেষ্টা করি। দেখো ফার্স্টে
গ্রুপ ওয়ানের চলো আমরা কয়েকটা রিয়াকশন দেখি। যে গ্রুপ ওয়ান তুমি দেখবা, ধরো তুমি এখানে লিথিয়ামকে নিলা, লিনা, কে, রুবি, ছেচে, ফেন্সিয়াকে আর না লিখলাম কারণ এটা তো ওই তেজস্ক্রিয়। অক্সিজেনের সাথে রিয়াকশন করাও সবাইকে, সবাইকে যদি অক্সিজেনের সাথে রিয়াকশন করাও, তারপর তুমি যদি এখানে তাপ না দাও, তুমি যদি কি করো তাপ না দাও, তাহলে সবাই কি করবে নর্মাল অক্সাইড তৈরি করবে। তুমি যদি এখানে উত্তপ্ত না করো, তাহলে কি তৈরি করবে এখানে, এখানে দেখবা Li2O পাবা, এখানে দেখবা তুমি Na2O পাবা, এখানে দেখবা তুমি K2O পাবা, এখানে দেখবা Rb2O পাবা, এখানে দেখবা তুমি Cesium2O পাবা। মানে যদি আমরা কি করি উত্তপ্ত না করি, ভালো করে পয়েন্টটা বুঝো, ধরো গ্রুপ ওয়ানের অক্সাইডের সাথে বিক্রিয়া যদি আমরা উত্তপ্ত না করি, তাহলে সবাই কি তৈরি করে নর্মাল অক্সাইড তৈরি করে। তাহলে সবাই কি করে বলতো, যদি আমি উত্তপ্ত না করি, মানে ধরো আমি এখানে গ্রুপ ওয়ানের মৌলকে নিলাম, গ্রুপ ওয়ানের মৌলকে নেওয়ার পরে আমি অক্সিজেন যুক্ত করলাম, আমি উত্তপ্ত করলাম না, তাহলে এখানে তুমি নর্মাল অক্সাইড পাবা, সবসময় কি পাবা নর্মাল অক্সাইড পাবা। কিন্তু কিন্তু যদি তুমি উত্তপ্ত করো, যদি তুমি উত্তপ্ত করো, যদি তুমি কি করো এখানে উত্তপ্ত করো, ধরো এইটাকেই, এই রিয়াকশনগুলোকে আমরা এখন লিখবো, দেখো এভাবে লিখবো, আমি উত্তপ্ত করে ফেললাম সবগুলোকে, ধরো যাক এখানে আমি উত্তপ্ত করলাম, কেমন সবগুলোকে ধরো যাক আমি এখানে কি করলাম উত্তপ্ত করলাম, মানে এখানে আমি হিট দিলাম, এখানেও আমি হিট দিলাম, এখানে আমি হিট দিলাম, এখানেও হিট দিলাম, এখানেও হিট দিলাম। তখন তুমি মনে রাখবা লিথিয়াম শুধুমাত্র নর্মাল অক্সাইড তৈরি করে, উত্তপ্ত করা হইলে লিথিয়াম শুধুমাত্র কি তৈরি করে নর্মাল অক্সাইড তৈরি করে। সোডিয়াম তৈরি করে পার অক্সাইড, সোডিয়াম কি তৈরি করে, সোডিয়াম তৈরি করে পার অক্সাইড। আর নিচের যেগুলা দেখতেছো না, এরা তৈরি করবে সবাই সুপার অক্সাইড, অর্থাৎ এখানে তৈরি হবে KO2, এখানে তৈরি হবে RbO2, এখানে তৈরি হবে Cesium O2। তার মানে এরা কিন্তু সবাই কি তৈরি করছে এখানে সুপার অক্সাইড ফর্ম করছে। মানে পয়েন্টটা বুঝতেছো, এখানে পয়েন্টটা একটু করে বুঝো। পয়েন্টটা হচ্ছে কি, যদি তুমি উত্তাপ ছাড়া যদি নর্মাল অক্সাইডের সাথে বিক্রিয়া করাও, তাহলে কিন্তু সবসময় কি তৈরি করবে এখানে নর্মাল অক্সাইড তৈরি করবে, কি তৈরি করবে এখানে নর্মাল অক্সাইড তৈরি করবে। কিন্তু নর্মাল অক্সাইড তৈরি করবে, কিন্তু যদি তুমি কি করো এটাকে এই যে উত্তপ্ত করো, যদি উত্তপ্ত করা হইলে এখানের মধ্যে এটা তৈরি করে নর্মাল অক্সাইড, লিথিয়াম তৈরি করে নর্মাল অক্সাইড, আর সোডিয়াম তৈরি করে পার অক্সাইড, বাকিরা কিন্তু কি তৈরি করে বলতো, বাকিরা কিন্তু সুপার অক্সাইড তৈরি করে। সোডিয়াম সুপার অক্সাইড তৈরি করে না, সোডিয়াম কি করে না, সোডিয়াম সুপার অক্সাইড তৈরি করে না, এটা একটু মাথায় রাখবা। পারা যাবে জিনিসগুলা, একটু করে দেখো এটা পারবা কি না, একটু করে দেখো এই জিনিসগুলো এখানে পারবা কি না, একটু করে দেখো এটা পারবা কি না। আর এরপরে দেখো, এরপরে যদি আমরা আরেকটা বিক্রিয়া তোমাকে এখানে দেখাই, আরেকটা জিনিসও মাথায় রাখতে পারো যে গ্রুপ 2 এর যারা আছে, গ্রুপ 2 এর ওরা নর্মালি সুপার অক্সাইড ফর্ম করে না, এরা নর্মালি নর্মাল অক্সাইড আর পার অক্সাইড ফর্ম করে যারা গ্রুপ 2 এ থাকে। বাট এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন না, এটা জানাচ্ছি না জন্য। আচ্ছা, আর একটা জিনিস তো আমরা সবাই বুঝতেছি, যদি আমি কার্বনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আর সিলিকনকে যদি আমি অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই, তাহলে এখানে সিলিকন ডাইঅক্সাইড তৈরি হয়। এখান থেকে একটা কোয়েশ্চন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে এরকম যে কার্বন ডাইঅক্সাইড এটা হয়ে থাকে গ্যাসীয়, কিন্তু এই সিলিকন ডাইঅক্সাইডের প্রকৃতি কঠিন হয়, কেন কঠিন হয় এটা জিজ্ঞেস করা হয়। মানে আমি এখন তোমাকে ডিসকাশন করব যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় হলেও সিলিকন ডাইঅক্সাইড কঠিন হয় কেন, সিলিকন ডাইঅক্সাইড কি হয় কেন, কঠিন হয় কেন। আচ্ছা, এই পৃষ্ঠাটা তোলা হইলে একটু আমাকে বলো, এই পৃষ্ঠাটা কি তোলা হয়েছে সবার, একটু করে আমাকে জানাবা যে এই পৃষ্ঠাটা তোলা হয়েছে কিনা সবার। যে একটা জিনিস জিজ্ঞেস করে এরকম যে তোমার কার্বন ডাইঅক্সাইড এটা গ্যাসীয় হলেও সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন হয়, এটা কি বুঝতে পারছো, এটা কি তো সবাই তুলছো, তুলে ফেলো, এরপর আমি তোমাকে বলতেছি, তুলে ফেলো, তোলা হইলে আমি তোমাকে বলতেছি, তোলা হইলে আমি তোমাকে এখানে বলতেছি, তুলে ফেলো আগে। ওকে, আশা করি তুলছো, তুমি আশা করি তুলছো জিনিসটা। তাহলে চলো আমি তোমাকে এই জিনিসটা দেখাই দিই, যে এখানে একটা পয়েন্ট মনে রাখবা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন। সেটা জিজ্ঞেস করে এখানে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন, জিজ্ঞেস করে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন। এর কারণ হচ্ছে, এর কারণটা কি, এর কারণটা দেখো, কারণটা খুব সিম্পল। কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার কীরকম, কার্বন ডাবল বোন অক্সিজেন, ডাবল বোন অক্সিজেন। আমরা সবাই জানি এই যে কার্বন ডাইঅক্সাইডটা এটা কিন্তু একটা অপোলার যৌগ, এটা একটা কী যৌগ, এটা একটা অপোলার যৌগ। কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু কী যৌগ, একটা অপোলার যৌগ। আর এই কার্বন ডাইঅক্সাইড ধরো এটা একটা কার্বন ডাইঅক্সাইড অণু নিলা, তারপর ধরো তুমি এখানে আরেকটা কার্বন ডাইঅক্সাইডের অণুকে নিচ্ছ, এখানে ধরো দেখ একটা তুমি কার্বন ডাইঅক্সাইডের আরেকটা অণুকে নিবা, এদের মধ্যে কি থাকে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে, এদের মধ্যে কি থাকে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে, এদের পরস্পরের মধ্যে কিন্তু এখানে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন এখানে থাকবে। তাহলে দেখো এখানের মধ্যে কিন্তু কি থাকে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে, যেটা যেহেতু অপোলার হয়ে থাকে। তাহলে কেমন
তাহলে এখানের মধ্যে কি থাকবে, দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে। তাই এরা নর্মালি কি হয়ে থাকে, নর্মালি এরা এজন্য আমাদের গ্যাসীয় হয়ে থাকে, গ্যাসীয় হয়ে থাকে। কিন্তু সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে না, তুমি দেখবা এটা এটা কিন্তু আমরা সংকরায়ন পড়ানোর সময় তোমাকে পড়াইছি যে সিলিকন ডাইঅক্সাইডে কি হয় বলতো, দৈত্যাকার অণু গঠন করে। সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে, সিলিকন ডাইঅক্সাইড এটা কি করে, এটা কিন্তু দৈত্যাকার অণু। সিলিকন ডাইঅক্সাইডটা কিন্তু দৈত্যাকার অণু গঠন করে, সিলিকন ডাইঅক্সাইডটা কিন্তু দৈত্যাকার অণু গঠন করে। অর্থাৎ এখানে একটা সিলিকন পাবা, সিলিকন ডাইঅক্সাইডটা কিন্তু দৈত্যাকার অণু গঠন করবে, সিলিকন ডাইঅক্সাইডটা দৈত্যাকার অণু গঠন করবে, সিলিকন ডাইঅক্সাইডটা দৈত্যাকার অণু গঠন করবে। ঠিক আছে, এই যে দেখো এরকম, তুমি যদি লক্ষ্য করে দেখো, এই যে এরকম একটা কিছু একটা তুমি পাবা, এটা কিন্তু বড় দৈত্যাকার অণু গঠন করে। যেহেতু এরকম দৈত্যাকার অণু গঠন করতেছে, নিচে তো আরও থাকবে, কেমন, নিচে তো আরও থাকবে, এটাকে তো একটু ছোটো করে দিই। এই সিলিকন ডাইঅক্সাইডটা কিন্তু দৈত্যাকার অণু গঠন করে, তাই দৈত্যাকার অণু গঠন করার কারণে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেড়ে যায়। এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কী হয় বলতো, অনেক বেড়ে যায়। তাই সিলিকন ডাইঅক্সাইডটা সাধারণ তাপমাত্রায় কী হয়, কঠিন অবস্থায় পাওয়া যায়। এটা কি বোঝা গেছে? তাহলে এখানে আমরা মনে রাখবো যে আমার সিলিকন ডাইঅক্সাইডটা কী করে, দৈত্যাকার অণু গঠন করে, দৈত্যাকার অণু গঠন করে, বা আমরা বলতে পারি জালিকা গঠন করে একটা। তাই এইসব কারণে এটাকে কি অবস্থায় পাওয়া যায়, এটাকে কঠিন অবস্থায় পাওয়া যায়। তাহলে এটা একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু করে বলো, এটা তুমি একটু করে বুঝতে পারছো কিনা আমাকে তুমি একটু করে বলো। এটা কি বোঝা গেছে সবার, সবাইকে এটা বুঝতে পারছি আমরা? হ্যাঁ, ডান, ভেরি গুড, ভেরি গুড। তার মানে এটা কিন্তু পরীক্ষায় আসে মাঝে মাঝে যে এইটা গ্যাসীয় থাকে কিন্তু এটা কঠিন কেন। চলো আমরা নেক্সটে চলে দিই। নেক্সটে আমরা এখন আমাদের কিন্তু মোটামুটি অক্সাইড সব পড়াশোনা শেষ। আমরা টুকি মানে যতটুকু পারা যায় আমরা পি ব্লক মৌলগুলো নিয়ে আলোচনা করি, বাকিটা আলোচনা আমরা দরকার হলে নেক্সট ক্লাসে করবো, বাট আশা করি অনেকটুকুই শেষ হয়ে যাবে। দেখো গ্রুপ 13-তে কারা কারা থাকে আমরা অলরেডি দেখছি, যে বর, এলে, গেলাম, ইন্ডিয়া, থাইল্যান্ড। যেগুলো ইম্পর্টেন্ট পড়া আমি তোমাকে সেটাই পড়াই দিব, বাকিগুলো তো তুমি একটু দেখে নিলে তুমি আসলে পারবা। আচ্ছা আমাকে একটু করে বলো তো, তোমাদেরকে অজৈব অ্যাসিডের নামকরণ পড়াইছিলাম না? তোমাদেরকে অজৈব অ্যাসিডের নামকরণ পড়াইছিলাম না? ডেফিনেটলি পড়াইছিলাম। ওইখানে অজৈব অ্যাসিডের নামকরণ পড়ার সময় একটা জিনিস কিন্তু পড়াইছিলাম, যে কম পানি যুক্ত করলে কি হবে, বেশি পানি যুক্ত করলে কি হবে, মাঝারি পানি যুক্ত করলে কি হবে। ওই জিনিসগুলো একটু রিভাইজ করে নিবা। কারণ বোরনের সাথে যখন পানির বিক্রিয়া আছে, বোরনের অক্সাইডের সাথে যখন পানির বিক্রিয়া, তখন এখানে কিন্তু যে অর্থ, মেটা, তারপরে তোমার হচ্ছে যে ওখানে এইসব ব্যাপার কিন্তু পাইরো, এইসব ব্যাপার স্যাপার একটু চলে আসে। সেটা একবার রিভিশন দিয়ে দিবা, তারপরে দেখবা এই জিনিসটা ইজি হয়ে গেছে। তো এবার এখানে চলো আমি যে জিনিসটা প্রথমে আলোচনা করবো সেটা হচ্ছে, দেখো গ্রুপ 13 থেকে যে প্রথম যে ইম্পর্টেন্ট কোয়েশ্চনটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে LCl3 এর ডাইমার গঠন। প্রথম যেটা ইম্পর্টেন্ট তথ্য থাকে এখানে সেটা কি, LCl3 এর ডাইমার গঠন, ডাইমার গঠন। আচ্ছা প্রথমে চলো কিছু জিনিসপত্র আলোচনা করা যাক, প্রথমে আমাকে একটু করে বলো, এই যে যারা পর্যায় 3-এ আছে, পর্যায় 3-এ কারা কারা আছে দেখো। প্রথমে আছে সোডিয়াম, তারপর আছে ম্যাগনেসিয়াম, তারপর আছে তোমার কাছে এখানে অ্যালুমিনিয়াম। এই তিনটার মধ্যে আমরা একটু চলো চেক করার চেষ্টা করে দেখি কার পোলারাইজেশন ক্ষমতা সব থেকে বেশি হবে। আচ্ছা এটা চেক করার জন্য আমরা কয়েকটা জিনিস বের করতে পারি। আচ্ছা আরেকটা টার্মের সাথে তোমাকে একটু পরিচয় করাই দিই, সেটা হচ্ছে চার্জ ঘনত্ব বা চার্জ ডেন্সিটি বলি, চার্জ ঘনত্ব বা যেটাকে ইংলিশে বলা হয় চার্জ ডেন্সিটি। এটার সাথে তোমাকে একটু পরিচয় করাই দিই, চার্জ ডেন্সিটি। এটার সূত্র হচ্ছে চার্জ ঘনত্ব, এটা সূত্র হচ্ছে চার্জ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, চার্জ ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই ব্যাসার্ধ, চার্জ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। তার মানে যার চার্জের মান যত বেশি হবে, ব্যাসার্ধ যত কম হবে, তার চার্জ ঘনত্বের মানটা তত বেশি হবে। আচ্ছা এইখানে আমি যদি তোমার জিজ্ঞেস করি, এখানে এদের চার্জের মধ্যে কম্পারিজন করো, এদের চার্জের মধ্যে কম্পারিজন করো, তখন তুমি বলবা যে ভাই সব থেকে বেশি চার্জ থাকে অ্যালুমিনিয়ামের। বা এইভাবে লিখে আসো যে সোডিয়াম প্লাস থেকে ম্যাগনেসিয়াম প্লাস 2 প্লাস, এখানে +2 চার্জ থাকে। আবার ম্যাগনেসিয়াম থেকে এখানে অ্যালুমিনিয়ামের চার্জ বেশি থাকে, কারণ এখানে অ্যালুমিনিয়াম 3 প্লাস থাকে। তাহলে অ্যালুমিনিয়ামের চার্জের মানটা সর্বাধিক হয়। আমি যদি রেডিয়াসের কথা বলি, রেডিয়াস আর ব্যাসার্ধ, তাহলে তুমি তখন বলবা যে ভাই যা এইটা দেখো এখানে সবাই 10টা করে ইলেকট্রন থাকে, এখানে তো প্রোটন সংখ্যা বেশি, তাহলে অ্যালুমিনিয়ামের আকার সব থেকে ক্ষুদ্র। তাহলে আকার যদি আলোচনা করি, আকার যদি ডিসকাশন করি, এগুলো তোমাকে কিন্তু সব পড়াইছি, এমন না যেগুলো না পড়ানো তোমার পড়া না, এগুলো সব তোমাকে পড়াইছি, আকারের ব্যাপার স্যাপারগুলো, চার্জের সাথে সম্পর্ক। তাহলে সোডিয়াম প্লাসের আকার সব থেকে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম 2 প্লাসের আকার, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাসের আকার। তাহলে তুমি আমাকে বলো তো, আমি যদি চার্জ ডেন্সিটি বা চার্জ ঘনত্ব আলোচনা করতে চাই, চার্জ ডেন্সিটি বা চার্জ ঘনত্ব আলোচনা করতে চাই, তাহলে সব থেকে বেশি চার্জ ডেন্সিটি কার হবে?
সব থেকে বেশি চার্জ ডেন্সিটি কার হবে? তুমি লক্ষ্য করে দেখো, অ্যালুমিনিয়ামের চার্জের মান সব থেকে বেশি আর রেডিয়াস সব থেকে ক্ষুদ্র। তাহলে চার্জের মান যত বেশি হবে, দেখো চার্জের মান যত বেশি হবে আর ব্যাসার্ধ যত ছোট হবে, এটা কিন্তু তত বেশি বড় হবে, এটা তত বেশি বড় হবে। বুঝতে পারতেছো? অ্যালুমিনিয়ামের চার্জের মানটা সর্বোচ্চ আর অ্যালুমিনিয়ামের রেডিয়াসের মানটা সর্বনিম্ন। তাহলে চার্জ ঘনত্ব সব থেকে বেশি হবে কার? চার্জ ঘনত্ব সব থেকে বেশি হবে অ্যালুমিনিয়াম 3+এর, তারপর হচ্ছে কার? তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+এর, তারপর হচ্ছে কার? তারপর হচ্ছে সোডিয়াম প্লাসের, তারপর কার বলো তো? তারপর হচ্ছে সোডিয়াম প্লাসের। এবং এদের চার্জ ডেন্সিটির মানটা যদি আমরা হিসাব করি, দেখা যায় এর চার্জ ডেন্সিটির মান আসে 60 পরিমাণ, মানে 60 একক চার্জ পার ন্যানোমিটার, 60 একক চার্জ পার ন্যানোমিটার, মানে এটার একক। ওই যে চার্জের একক হচ্ছে একক চার্জ লিখলাম আর ব্যাসার্ধকে ন্যানোমিটার এককে লেখা হয়েছে। আর এটার যদি আমরা বের করি, এটার দেখবে এটা আসবে 30 আর এটারটা সেটার ভ্যালু আসে 10, তাহলে এটার একক হবে একক চার্জ পার ন্যানোমিটার। মানে এদের চার্জ ঘনত্বের মানগুলো হচ্ছে এরকম, এদের চার্জ ঘনত্বের মানগুলো হচ্ছে এরকম। আচ্ছা, আরেকটা জিনিস তুমি লক্ষ্য করে দেখছো, আমি যদি এখানে পোলারাইজেশন ক্ষমতা আলোচনা করি, পোলারাইজেশন, তাহলে বলো তো এখানে পোলারাইজেশন সব থেকে বেশি কার হবে? কেউ বলতে পারবা? এখানে পোলারাইজেশন সব থেকে বেশি কার হবে? বলো তো দেখি, এখানে পোলারাইজেশন সব থেকে বেশি কার হবে? পোলারাইজেশন কেউ কি জানো? এখানে পোলারাইজেশন সব থেকে বেশি কার হবে? পোলারাইজেশন সব থেকে বেশি কার হবে? পোলারাইজেশন অ্যালুমিনিয়ামের হবে। পোলারাইজেশন সব থেকে বেশি কার হবে বলো তো? অ্যালুমিনিয়ামের হবে। সব থেকে বেশি পোলারাইজেশন হবে অ্যালুমিনিয়ামের, কারণ অ্যালুমিনিয়ামের চার্জও বেশি, আবার অ্যালুমিনিয়ামের সাইজও তোমার হচ্ছে এখানে ছোট, তাহলে সব থেকে বেশি হবে অ্যালুমিনিয়াম 3+এর। তার মানে একটা জিনিস আমি সবাই জানি, পোলারাইজেশন জিনিসটা কী ছিল বলো তো? পোলারাইজেশন জিনিসটা ছিল ওই যে সমযোজী বৈশিষ্ট্য। তার মানে এখানে সমযোজী বৈশিষ্ট্য সব থেকে বেশি দেখাবে কে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়াম দেখাবে। তার মানে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন শেয়ারিং ক্যাপাবিলিটি অনেক ভালো, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন শেয়ারিং ক্যাপাবিলিটি অনেক ভালো। তাহলে আমরা এটা বলতে পারি যে অ্যালুমিনিয়ামের উচ্চ চার্জ ঘনত্ব, অ্যালুমিনিয়ামের উচ্চ চার্জ ঘনত্ব, অ্যালুমিনিয়ামের উচ্চ চার্জ ঘনত্ব এবং সর্বাধিক পোলারাইজেশনের কারণে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন শেয়ারিং ক্যাপাবিলিটি অনেক ভালো। এটা একটু মনে রাখো। তাহলে এখানে কি মনে রাখতে পারি আমরা? এখান থেকে তাহলে এটা আমরা মনে রাখতে পারি, এই যে অ্যালুমিনিয়াম যেটা দেখতেছো এর কিন্তু ইলেকট্রন শেয়ারিং ক্যাপাবিলিটি অনেক ভালো, ইলেকট্রন শেয়ারিং ক্ষমতা অনেক ভালো। ওকে, যদি এটা মনে রাখি, এই পৃষ্ঠাটা তাহলে তুমি যতটুকু তুলছো ততটুকু তুলো, বাকিটা তুমি তাহলে একটু বাসায় তুলে নিও, আমি তোমাকে ধরে ডিসকাশন করি আসো, একটু করে ধরে ডিসকাশন করি আসো। কী ডিসকাশন করবো দেখো, কী ডিসকাশন করবো দেখো। ডিসকাশন যেটা করবো সেটা হচ্ছে, দেখো ডিসকাশন যেটা করবো সেটা হইলো, এই যে আমার অ্যালুমিনিয়াম Cl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা কীভাবে থাকে? অ্যালুমিনিয়াম এখানে একটা, ক্লোরিন এখানে একটা, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এরকম দিছো তুমি ধরো। আবার সেমভাবে এখানে একটা তুমি অ্যালুমিনিয়াম দিলা, এই জায়গায় একটা ক্লোরিন তুমি দিলা, এই জায়গায় ধরো তুমি একটা ক্লোরিনকে দিলা, আর ধরো এই জায়গায় তুমি একটা ক্লোরিনকে দিলা। ভালো করে বুঝিয়ে আসো, এটা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ভালো করে বুঝো, এটা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বলতে পারবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কি অষ্টক পূর্ণ যৌগ, নাকি অষ্টক সংকোচন যৌগ, নাকি অষ্টক সম্প্রসারণশীল যৌগ? খেয়াল করে দেখো, এই অ্যালুমিনিয়ামের চারপাশে এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা, এখানে দুইটা, টোটাল 6টা ইলেকট্রন আছে, তার মানে সে কিন্তু অষ্টক সংকোচন যৌগ। প্রথম কথা, কিছু পয়েন্ট আছে, সেটা কি? AlCl3 এটা হচ্ছে একটা অষ্টক সংকোচন যৌগ, এটা একটা কি যৌগ? অষ্টক সংকোচন যৌগ, তার মানে এর মধ্যে কিন্তু অষ্টক সংকোচন দেখতে পাওয়া যায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যালুমিনিয়ামের চার্জ ডেন্সিটি অনেক উচ্চ, অ্যালুমিনিয়ামের চার্জ ডেন্সিটি অনেক উচ্চ, অনেক উচ্চ। আর এইটা অ্যালুমিনিয়ামের কিন্তু পোলারাইজেশন ক্ষমতা এটাও অনেক বেশি, পোলারাইজেশন ক্ষমতা এটাও কিন্তু কি বলতো অনেক বেশি হয়ে থাকে। এই কারণে তার কিন্তু ইলেকট্রন শেয়ারিং ক্যাপাবিলিটি অনেক ভালো, বাট সে অষ্টক সংকোচন। তাই সে কি করতে চায় একটু লক্ষ্য করে দেখো, এখানে এই অ্যালুমিনিয়াম ক্লোরিনের কিন্তু 3টা করে লন পেয়ার আছে, তাই না? কেমনে 3টা করে লন পেয়ার ভাই? ক্লোরিনে ভ্যালেন্স ইলেকট্রন থাকে 7টা, ক্লোরিনে ভ্যালেন্স ইলেকট্রন থাকে 7টা, তার মধ্যে একটাকে সে এই বন্ডে দিছে, বাকি 3টা রয়ে গেছে না? বাকি 3টা তো রয়ে গেছে, বাকি 3টা রয়ে গেছে। তাহলে প্রত্যেকটা ক্লোরিনে কয়টা করে লন পেয়ার আছে? 3টা করে লন পেয়ার আছে। তাহলে এরও লন পেয়ার 3টা, এরও লন পেয়ার 3টা, এরও লন পেয়ার 3টা, এরও লন পেয়ার 3টা, এরও লন পেয়ার 3টা। আচ্ছা এইবার দেখো, এইবার এটা কিন্তু যৌগটা কিন্তু এখন স্টেবল হইতে পারতেছে না। কেন স্টেবল হইতে পারতেছে না? এর কারণ হচ্ছে এর এই বেচারা কিন্তু এখনো অষ্টকের মানে ইলেকট্রনের অভাবে আছে।
তার কিন্তু আর ইলেকট্রন দরকার দুইটা। এক নাম্বার, তার কিন্তু একটা ক্যাপাবিলিটি আছে, সেটা কি, সে সুন্দর মতো ইলেকট্রনকে শেয়ারিং করতে পারে। সে কি করতে পারে, সুন্দর মতো ইলেকট্রনকে শেয়ারিং করতে পারে। কেন পারতে পারে, কারণ তার চার্জ ডেন্সিটি অনেক বেশি এবং তার পোলারাইজেশন ক্ষমতা অনেক বেশি, আর তার ইলেকট্রন নেওয়ার কিন্তু ক্যাপাবিলিটি আছে, তার কারণ ইলেকট্রন শর্টেজ আছে। তখন সে কি করে, এই ক্লোরিনকে বলে যে তোমার থেকে দুইটা ইলেকট্রন আমার সাথে শেয়ার করো সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। কেন সন্নিবেশ সমযোজী বন্ধন, কারণ যদি ক্লোরিনের অ্যালুমিনিয়ামের কাছে ইলেকট্রন থাকতো তাহলে তো সেও একটা ইলেকট্রনকে কন্ট্রিবিউশন করাইতো, কিন্তু তার কাছে কিন্তু কোনো এক্সট্রা ইলেকট্রন নাই, বাট নেয়ার ক্যাপাবিলিটি আছে, শেয়ারিংয়ের ক্যাপাবিলিটি আছে, আর এর কাছে এক্সট্রা ইলেকট্রন আছে। তখন এই বলে ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমার থেকে দুটো ইলেকট্রন আমি এগুলো লন পেয়ার হিসেবে রাখবো না, আমি এটাকে কি করলাম, সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে তোমার সাথে শেয়ার করে দিলাম। তুমিও খুশি, আমিও খুশি। কারণ দেখো এখন অ্যালুমিনিয়ামের চারপাশে কয়টা ইলেকট্রন, এখানে দুইটা, এখানে দুইটা, তারপরে তোমার হচ্ছে এখানে দুইটা, এখানেও দুইটা, কারণ এটা কিন্তু লন পেয়ার আকারে নাই। এই ইলেকট্রনগুলো, এগুলো কিন্তু কি নাই, আর লন পেয়ার আকারে নাই। এই ইলেকট্রনগুলো কিন্তু লন পেয়ার আকারে নাই, এগুলো মাঝখানে চলে আসছে। এগুলো এখন অ্যালুমিনিয়ামেরও, এগুলো এখন ক্লোরিনেরও, কিন্তু এগুলো লন পেয়ার হিসেবে নাই, এগুলো এখন লন পেয়ার হিসেবে নাই। আর এখানে কি করছে দেখো, সেমভাবে এই অ্যালুমিনিয়ামটা বলবে এই ক্লোরিনটাকে, তোমার এই ইলেকট্রন দুইটা আমার সাথে তুমি সন্নিবেশ সমযোজী বন্ধন করাও, আমার সাথে তুমি সন্নিবেশ সমযোজী বন্ধন করাও। তাহলে এই দুইটা ইলেকট্রনে কিন্তু কি নাই, আর লন পেয়ার হিসেবে নাই, এগুলো কিন্তু এখানে চলে আসছে, এগুলো কিন্তু এই জায়গায় চলে আসছে। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা। এইসব কারণে অ্যালুমিনিয়াম Cl3 অষ্টক সংকোচন যৌগ, অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব উচ্চ এবং অ্যালুমিনিয়ামের পোলারাইজেশন ক্ষমতা বেশি হওয়ার কারণে AlCl3 ডাইমার গঠন করে। আর ডাইমারটা এভাবে করে গঠিত হয়। আমাকে একটু করে জানাও, এতটুকু তুমি বুঝতে পারছো কিনা, এতটুকু তুমি এখানে বুঝতে পারছো কিনা, এতটুকু তুমি এখানে বুঝতে পারছো কিনা। একটু পরে তোমাকে ছুটি দিয়ে দিচ্ছি, কেমন, আর বেশি দূর আগাবো না, আর বেশি দূর আগাবো না, আর বেশি দূর পড়া নাই আমাদের, কেমন, একটু পরে তোমাকে আমি ছুটি দিয়ে দিচ্ছি, একটু জাস্ট ধৈর্য ধরো, কেমন। আচ্ছা, আশা করি তুমি বুঝতে পারছো এতটুকু। তাহলে এইভাবে করে কিন্তু আমার এখানে এই এই AlCl3 ডাইমার যদি তোমাকে জিজ্ঞেস করে, দেখো তাহলে এগুলোকে দেখাবো না, এই দুইটাকে দেখাবো না, এভাবে করে এই দুইটাকে এখানে দেখাবো না, কেমন, দেখো এই দুইটা ইলেকট্রনকে এখানে দেখাবো না, কারণ এখানে তো ইলেকট্রনগুলো চলে গেছে এখান থেকে এখানে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার AlCl3 ডাইমারের স্ট্রাকচার। তাহলে এটাকে কি বলে, AlCl3 এর ডাইমার, বা এটার সংকেত কিরকম, Al2Cl6, এটার সংকেত হচ্ছে Al2Cl6, ঠিক আছে, এটার সংকেত কি, Al2Cl6, ওকে। আচ্ছা, এখানে দুই ধরনের বন্ধন কোণ আছে, দেখো দুই ধরনের বন্ধন কোণ আছে। এখানে যে ভিতরে বন্ড অ্যাঙ্গেলটা, এই ভিতরের বন্ধন কোণটা হয়ে থাকে 79 ডিগ্রির মতো, এই ভিতরের বন্ধন কোণটা কত হয়ে থাকে, 79 ডিগ্রির মতো। আর এখানে যে বাইরের বন্ধন কোণটা দেখতেছো, এই বাইরের বন্ধন কোণটা হয়ে থাকে 118 ডিগ্রির মতো। এগুলো একটু মুখস্থ রাখবা, ভিতরের বন্ধন কোণটা 79 ডিগ্রির মতো হয়, আর বাইরের বন্ধন কোণটা কত হয় বলতো, 118 ডিগ্রির মতো হয়ে থাকে। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে বলতো টোটাল লন পেয়ার কয়টা আছে, AlCl3 ডাইমারে টোটাল লন পেয়ার কয়টা আছে, আর দুইটা ক্লাস লাগবে, এরপর আর দুইটা ক্লাস লাগবে, দুইটা বলো তো। AlCl3 ডাইমারে এটা কয়টা লন পেয়ার আছে টোটাল, AlCl3 ডাইমারে টোটাল কয়টা লন পেয়ার আছে, তুমি লক্ষ্য করে দেখো, ভালো করে দেখো। এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চন, সেটা জিজ্ঞেস করে AlCl3 ডাইমারে মোট লন পেয়ার কয়টা থাকে। এই AlCl3 যে ডাইমার, এখানে মোট লন পেয়ার কয়টা থাকে, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। এখানে মোট মোট লন পেয়ার থাকে 16টা, মোট লন পেয়ার থাকে কয়টা, 16টা লন পেয়ার থাকবে। বুঝছো নাকি বুঝো নাই, 18টা না, 18টা না, 18টা কেমনে ভাই, দেখো আমি তোমার দেখাই। এই 1 2 3 4 5 6 7 8, তারপরে তোমার এখানে 9 10, তারপর তোমার এখানে দেখো 11 12 13 14 15 16। সবাই যে ভুল কাজটা করে আমরা এটাকে লন পেয়ার মনে করি, এটা কিন্তু লন পেয়ার না। দেখো ভালো করে বুঝো, এটা কিন্তু লন পেয়ার হিসেবে আর নাই, এটা এখানে দিয়ে দিছে, এগুলো লন পেয়ার না, এগুলো কি না, এগুলো লন পেয়ার না, এগুলো লন পেয়ার না, এগুলো এখন বন্ডে অংশগ্রহণ করে ফেলছে। লন পেয়ার কারা, যারা বন্ডে অংশগ্রহণ করে নাই, বন্ডে অংশগ্রহণ করে ফেলে সেটা লন পেয়ার হিসেবে থাকে না, বুঝতে পারছো। তাহলে এখানে লন পেয়ার থাকবে কয়টা, লন পেয়ার থাকবে এখানে 16টা। আশা করি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করে, এখানে সমযোজী বন্ধন কয়টা আর সন্নিবেশ বন্ধন কয়টা। এখানে সমযোজী বন্ধন কয়টা বলো তো, এই দেখো 1 2 3 4 5 6, এখানে সমযোজী বন্ধন হচ্ছে 6টা। আর সন্নিবেশ বন্ধন কয়টা আছে এখানে, সন্নিবেশ বন্ধন আছে এখানে 2টা বন্ধন আছে, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করে, সেটা হচ্ছে কি, তুমি যে এই যে আমাদের এই Al2Cl6 কে নিছো, অ্যালুমিনিয়ামের ডাইমারকে নিছো, এটাকে তুমি যদি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঊর্ধ্বপাতন করো, কি করো,
180°C তাপমাত্রায় ঊর্ধ্বপাতন করো, তাহলে এটা ভেঙে যায়, ঊর্ধ্বপাতন করা হলে এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এই 2Al-Cl3 পরিণত হয়। তাহলে Al2Cl6 যদি আমি কি করি, 180°C তাপমাত্রায় ঊর্ধ্বপাতন করি, মানে এটা কি, এটা কিন্তু সলিড অবস্থায় থাকে, ডাইমার কিন্তু কোন অবস্থায় থাকে, সলিড অবস্থায় থাকে, তখন এটা ঊর্ধ্বপাতন করা হলে এটা কিন্তু গ্যাস অবস্থায় পরিণত হয়ে যায়, এটা গ্যাসীয় অবস্থায় পরিণত হয়ে যায়। আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। সো সমস্যা নেই, আমরা আগাবো না, আমরা এতটুকুই থাকবো। আমরা পি ব্লকে কালকে হচ্ছে আমরা গ্রুপ নাম্বার 14, আগামী ক্লাসে আমরা গ্রুপ নাম্বার 14 আর্দ্র বিশ্লেষণ থেকে শুরু করবো। আমাদের গ্রুপ নাম্বার 13 পর্যন্ত পড়াশোনা করা শেষ। আচ্ছা, একটা জিনিস তোমাকে আমি জাস্ট হালকা একটা জিনিস দেখাই দিই, বই থেকে একটা জিনিস দেখাই দিই, এটা তোমরা নিজেরা একটু পড়ে নিবা, নিজেরা একটু করে পড়ে নিবা কোন জিনিসটা আমি পড়াইছি, এই জিনিসটা তোমাকে, এগুলো কিন্তু পড়াইছি, এই জিনিসটা তোমাকে পড়াইছি, নতুন কিছু না, কেমন, এটা তোমাকে পড়াইছি, জাস্ট একটু তুমি নিজে পড়ে নিবা। দেখাচ্ছি আমি কি পড়তে হবে, তোমার এখানে কি পড়তে হবে আমি তোমাকে দেখাচ্ছি, কি পড়তে হবে দেখাচ্ছি। হাজারি স্যারের বইতে, এটা আমাদের দাগানো বইও দেওয়া আছে, আমাদের এটা দাগানো বই, আমাদের কিন্তু সবগুলো পড়া শেষ। আমি তোমাকে একটা কাজ করব, লাস্ট লেকচার যেদিন হবে সেই দিন হচ্ছে আমরা হয় ওই অথবা একটা এক্সট্রা লেকচার বানাই আমি তোমাকে, ওইটা পুরোপুরি মানে কীরকম, মানে এক্সট্রা ক্লাস আর কি, সেখানে কি দেখাবো, বইয়ে যে আমরা কখন কোন অংশ কখন পড়াইছি সেটা তোমাকে রিলেট করাই দিব, তাহলে দেখবা তুমি বই পড়ে খুব মজা পাচ্ছ, এগুলো সব তোমাকে পড়ানো হয়ে গেছে, বুঝছো, সেটা তুমি দেখবা তখন বই পড়ে খুবই মজা পাচ্ছ। কারণ বইটা, এই চ্যাপ্টারটা তুমি যদি নিজে থেকে প্রথমে বই পড়তে যাও, ভাই তোমার জীবন জন্মান্ত শেষ হয়ে যাবে, এই চ্যাপ্টার শেষ হবে না তোমার, এটা তুমি ভালো করে পড়তেই পারবা না। বাট এখন তুমি যদি পড়ো, দেখবা ইজিলি তুমি বুঝতে পারতেছো সব কিছু, ইজিলি দেখবা তুমি সব কিছু বুঝতে পারতেছো। দাঁড়াও, কোনটা বলি, এই এই জিনিসটা নিজে পড়ে নিবা, এই জিনিসটা একটু তুমি নিজে পড়ে নিবা, এই জিনিসটা তুমি একটু নিজে পড়ে নিবা, কোন জিনিসটা, কোন জিনিসটা দেখো, এই জিনিসটা, এই জিনিসটা তুমি একটু নিজে পড়ে নিবা। তোমাকে এটা অলরেডি পড়ানো হয়েছে, দেখো কি পড়ানো হয়েছে, তোমাকে বলছি না যে কম পানি দিলে কি হবে, তারপরে বেশি পানি দিলে কি হবে, এই যে দেখো একটা আছে মেটা, তারপর একটা আছে অর্থ, একটা আছে শুধু বোরিক অ্যাসিড, কেমন, এই তিনটা জিনিস একটু তুমি নিজে পড়ে নিবা। আর এগুলো দেখো সবগুলো তোমাকে কিন্তু এই রিয়াকশনগুলো আগে পড়ানো হয়ে গেছে, এই যে অক্সাইডের সময়, মানে এগুলোর আমি গ্রুপ নাম্বার ওয়াইজ সময় আলোচনা করতেছি না, এই রিয়াকশনগুলো এগুলো আমি অলরেডি অক্সাইডই তোমাকে রিয়াকশনগুলো পড়াই দিছি। এই যে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়েছে, এগুলো তোমাকে অলরেডি আমি রিয়াকশনেই পড়াই দিছি, কেমন, এগুলো এখানে এখানে পড়তে হবে না। সো আজকের লেকচারটা এতটুকুই থাকবে, আশা করি তুমি আজকের লেকচার অনেক এনজয় করছো। আগামী ক্লাসে আমাদের এই যে পি ব্লকের আর্দ্র বিশ্লেষণ থেকে শুরু হবে, আগামী ক্লাসে আমরা ডি ব্লক মৌলও শেষ করে ফেলবো, ডি ব্লক মৌলে আমরা অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করে ফেলবো। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা জটিল যোগের সংকরায়ন পড়বো এবং টোটাল কোন যোগে কোন বন্ধন থাকে সেগুলো নিয়ে আলোচনা করব, বন্ধন সংখ্যা হিসাব করা শিখবো। সো এর মাধ্যমে আমাদের কিন্তু চ্যাপ্টারটা 25 লেকচারের মাধ্যমে শেষ হচ্ছে, কেমন। সো সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে, যাই তাহলে আসসালামু আলাইকুম।